মিস করাই আছে। দেখ এই ডকুমেন্টটা থেকেই বলছি আবার আজকে। হ্যাঁ, আচ্ছা দেখ আজকে কোনখান থেকে বলছি, এই যে মেশিন লার্নিং এর স্টেজগুলো আজকে একটুখানি বলে দিচ্ছি কেমন। আগের দিন টাইপস গুলো বলেছি, সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং, সেমি সুপারভাইজ লার্নিং, হ্যাঁ, রিইনফোর্সমেন্ট লার্নিং, এগুলো সব বলেছি আগের দিন। আজকে যেটা বলছি সেটা হচ্ছে মেশিন লার্নিং এর একটুখানি স্টেজ গুলো বলছি। ওকে, দেখ আশা করি বুঝতে পারবি, এখানে ভালোই লেখা আছে কেমন। এই যে স্টেজেস ইন মেশিন লার্নিং, কি বলছে এখানে 7খানা স্টেজ ওরা আইডেন্টিফাই করেছে। হ্যাঁ, সো দেয়ার আর 7 স্টেজেস অফ মেশিন লার্নিং। এই যে the goal of the 7 stages framework is to break down all necessary tasks in machine learning and organize them in a logical way. At the end, the framework acts as a general process that can be universally applied to any project independently of industry and type of business. তাহলে কি হলো, এই যে আমার মেশিন লার্নিং আগের দিন এত কিছু বললাম যে হিউম্যান লার্নিং এর সাথে এর অনেকটাই সম্পর্ক আছে। একটা ছোট্ট বাচ্চাকে যখন প্রথম ক্যাপিটাল লেটার, স্মল লেটার মানে অ্যালফাবেটস গুলোর সাথে পরিচয় করানো হয়, ডিজিট গুলোর সাথে ফ্যামিলিয়ারাইজ করানো হয়, ওদের বারবার দেখাতে হয়, বারবার দেখাতে হয়, হ্যাঁ, বারবার দেখাতে 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 তবে বাচ্চাটা পোক্ত হয়ে যায় জিনিসগুলো, তারপর আর ভুল হয় না ওদের। কিন্তু সেটা করতে সময় লাগে, তাই না? একদিনে রাতারাতি কি ওরা পারে কিছু করতে? তা নয়। তাহলে এই যে পুরো প্রসেসটা, এই যে পুরো প্রসেসটা একটা বাচ্চাকে এই যে ABCD বা 1 2 3 4 যাই বল না কেন, এই যে শেখানো হচ্ছে জিনিসগুলো। হ্যাঁ, 1 2 3 4 প্রথমে শিখলো, তারপর আস্তে আস্তে সাম করা শিখছে, 1+1 2, 1+2 3 এরকম শিখছে। হ্যাঁ, তারপর ধর ছোট ছোট ওয়ার্ড তৈরি করতে শিখছে, এই যে A ফর অ্যাপেল, B ফর ব্যাট, C ফর ক্যাট, তাই না? এগুলো আস্তে আস্তে বাচ্চাগুলো শিখছে। তা এগুলো কি প্রথমেই শেখাচ্ছি আমি ওদের? না, প্রথমে অ্যালফাবেট গুলোর সাথে পরিচয় করানো হচ্ছে, তারপর ওদের কোনটাতে কি হচ্ছে, কিভাবে এই ওয়ার্ড গুলো ফর্মুলেশন হচ্ছে, কিভাবে কি হচ্ছে, সব সেগুলো ওরা আস্তে আস্তে শিখছে। হ্যাঁ, আচ্ছা, তারপর কি হলো 7 স্টেজেস অফ মেশিন লার্নিং। তাহলে এই যে 7টা স্টেজ, মানে একটা ছোট্ট বাচ্চাকে একেবারে অ্যালফাবেট বল বা নিউমারিক্যাল যে ডিজিটস গুলো বল, সেইখান থেকে শেখাতে শেখাতে শুরু করে একেবারে তার সে যখন অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন আস্তে আস্তে শিখছে, বা ধর যখন ছোট ছোট ওয়ার্ড লিখতে শিখছে, তারপর সেন্টেন্স লিখতে শিখছে। প্রথমে কি সেন্টেন্স লিখতে শিখছে? না, আই এম আ স্টুডেন্ট এটা লিখতে ভাবতে একটা বাচ্চার কত সময় লাগবে? স্টুডেন্ট তো ছেড়েই দে, আই এম আ বয়, আই এম আ গার্ল, বা মাই নেম ইজ দিস, এইটুকু লিখতেও ভাব কত সময় লাগবে। স্টুডেন্ট তো অনেক বড় শব্দ হয়ে গেল, আই এম আ স্টুডেন্ট এটা তো অনেক বড় শব্দ, স্টুডেন্ট তো ছেড়েই দে। আই এম আ চাইল্ড বা আই এম আ বয়, এটা লিখতেও কতটা সময় লাগবে। বাট এটা যে লিখছে একটা সেন্টেন্সে যখন লিখবে, তার আগে ওকে তো ওয়ার্ড গুলো লেখা শিখতে হবে, তার আগে তো ওকে ওয়ার্ড গুলো লেখা শিখতে হবে। আই একটা ওয়ার্ড, এম একটা ওয়ার্ড, এ একটা ওয়ার্ড, চাইল্ড বা বয় বা গার্ল যাই হোক, এগুলো একটা ওয়ার্ড। তা প্রথমেই নিশ্চয়ই লাভ দিয়ে সেটা শিখতে পারছে না ও। প্রথমেই এক লাফে ও রাতারাতি শিখে যাবে আই এম আ চাইল্ড বা আই এম আ বয় এটা লেখা? না, এই যে পুরো প্রসেসটা, এই যে এতগুলো স্টেপ ক্রস করে, মানে এতগুলো স্টেপকে অতিক্রম করে ও যাচ্ছে জিনিসটা শিখছে, সো দ্যাট প্রসেস ক্যান বি ডিভাইডেড ইন্টু 7 স্টেজেস। এগুলো কিছুই না, এগুলো আমাদের কাছে ঠিকঠাক রিপ্রেজেন্ট করার জন্য রিসার্চাররা এগুলো ভেবেছেন যে পুরো প্রসেসটাকে আমরা 7টা ভাগে ভাগ করতে পারি, গোটা প্রসেসটাকে আমরা 7টা ভাগে ভাগ করতে পারি। তা কি? দেখ, প্রবলেম ডেফিনেশন দিয়ে শুরু হচ্ছে। প্রবলেম ডেফিনেশন, ডেটা কালেকশন, ডেটা প্রিপারেশন, ডেটা ভিজুয়ালাইজেশন, এমএল মডেলিং, ফিচার ইঞ্জিনিয়ারিং, মডেল ডেপ্লয়মেন্ট।
এই সব কটা আমি এক এক করে বলবো। আগে শুধু লিস্টিংটা একবার দেখে নে। এই যে 7টা স্টেজ, প্রবলেম ডেফিনেশন, ডেটা কালেকশন, ডেটা প্রিপারেশন, ডেটা ভিজুয়ালাইজেশন, এমএল মডেলিং, ফিচার ইঞ্জিনিয়ারিং, মডেল ডিপ্লয়মেন্ট। ওকে, আচ্ছা তাহলে দেখ এখানে একটা ছোট্ট ডায়াগ্রাম এঁকেছে, সেরকম কিছু না। এই যে বিজনেস ভ্যালু, বিজনেস ভ্যালু, হ্যাঁ এই যে এটা প্রবলেম ডেফিনেশন। প্রবলেম ডেফিনেশন দেখ ছিল স্টেজ 1, এই যে স্টেজ 1 প্রথম স্টেজ প্রবলেম ডেফিনেশন, তারপর ডেটা কালেকশন। এই যে ডেটা কালেকশন, এই যে এটা হচ্ছে প্রুফ অফ কনসেপ্ট। এই পুরো স্টেজটাকে বলছে প্রুফ অফ কনসেপ্ট। দেখ 2, 3, 4, 5, 6 অব্দি এর মধ্যে ঢুকে যাচ্ছে। 6 অব্দি কি আছে দেখ, ফিচার ইঞ্জিনিয়ারিং 2 থেকে 6। এই দেখ ডেটা কালেকশন, ডেটা প্রিপারেশন, ডেটা ভিজুয়ালাইজেশন, এমএল মডেলিং, ফিচার ইঞ্জিনিয়ারিং। ওকে, 2, 3, 4, 5, 6 এই সব কটা নিয়ে হলো আমার স্টেজ 2। স্টেজ 3 তে কি বলছে দেখ, শুধু মডেল ডিপ্লয়মেন্ট। পুরো মডেলটা যখন আমার তৈরি হয়ে গেল, তা মডেল তৈরি করতে আমাকে ফিচার গুলোকে আগে সিলেক্ট করতে হবে, তাই না? মোটামুটি টুকটাক তো মেশিন লার্নিং এর প্রজেক্ট অনেকেই করেছিস বা জানিসও, সেটা তো জানিস যে আগে ফিচার গুলোকে আমাকে সিলেক্ট করতে হয়। তো ওই যে সিলেকশন অফ ফিচার, কোন কোন ফিচার গুলো সিলেক্ট করব, সেইটা হচ্ছে, সেই স্টেজটাকে বলছে ফিচার ইঞ্জিনিয়ারিং। সেই স্টেজটাকে বলছে ফিচার ইঞ্জিনিয়ারিং। আমি সব ডিটেলে আসছি, কেমন? আগে আমি ওভারভিউটা একটুখানি বলে দিচ্ছি। এই যে প্রথম স্টেজ প্রবলেম ডেফিনেশন। প্রবলেমটা কি না, আমাকে বাচ্চাটাকে এবিসিডি শেখাতে হবে, কি 1, 2 শেখাতে হবে, এইটা হচ্ছে প্রবলেম ডেফিনেশন। একটা 1.5-2 বছরের ছোট্ট একটা বাচ্চা, ওকে আমি অ্যালফাবেট গুলো শেখাবো, কি নিউমারাল মানে হচ্ছে ডিজিট গুলোকে শেখাবো, এইটা হচ্ছে প্রবলেম ডেফিনেশন। এবার কি হলো, ডেটা কালেকশন। ডেটা কালেকশন কিরকম হয়, ধর আমি তার জন্য একটা ওই যে সে আছে না বাচ্চাদের এবিসিডি লেখা যে বইগুলো, ওয়ার্ড বুক, তারপর 1, 2 ওইসব লেখাগুলো বইগুলো আমি নিয়ে এলাম জোগাড় করে, যে বাচ্চাটাকে আমি এবার থেকে শেখাতে শুরু করবো এবিসিডি 1, 2, 3, 4। আমি যদি প্রথমেই ওকে 1, 2, 3, 4 না দেখিয়ে যদি প্রথমে একটা অ্যালজেব্রার বই দেখাই বা এরিথমেটিকের বই দেখাই, ও কিছু বুঝবে মাথা মুন্ডু? কিছু বুঝবে না। এইটাই হচ্ছে ডেটা কালেকশন। আমাকে ছোট্ট একটা বাচ্চাকে শেখানোর জন্য ঠিক ওই লেভেলের ছোট ছোট ওই নার্সারি যে বইগুলো পাওয়া যায় ওইগুলোই কিনে আনতে হবে আমাদের। আমি প্রথমেই একটা অ্যালজেব্রা বা ক্যালকুলাসের বই ফেলে বললাম নে কর দেখি, তাই না? আমি এটা হাসি পাচ্ছে হয়তো শুনতে, কিন্তু এটা কিন্তু ফ্যাক্ট। এই যে ডেটা কালেকশন বলছে এটাই কিন্তু ফ্যাক্ট, যে একটা ছোট বাচ্চাকে শেখাতে গেলে আমাকে ওই লেভেলের বই আনতে হবে। আমাকে যদি বাংলা অ আ ক খ শেখাতে হয় তাহলে আমাকে ওই বর্ণ পরিচয় আনতে হবে, কি আদর্শ লিপি আনতে হবে। এটা ফ্যাক্ট, কিন্তু আমি সত্যি কথা একদম এভাবেই বলার চেষ্টা করছি যে ডেটা কালেকশন বলতে কি বোঝাচ্ছে। একটা বড় 11-এর ছেলেকে যদি আমি ক্যালকুলাসের বই দিয়ে বলি ক্যালকুলাসের অঙ্ক তোকে শেখাবো, সেটা ঠিক আছে, দ্যাট ইজ ফাইন। বাট একটা ক্লাস 1-এর ছেলেকে বা একটা ছোট্ট বাচ্চাকে ক্যালকুলাসের বই দিলেও কি বুঝবে? তাহলে এটাই হচ্ছে প্রপার ডেটা কালেকশন, যে কি বইটা আমি ওর সাথে মানে ওর সামনে ফেলবো, ওর সামনে আমি কি ডেটাটা প্রেজেন্ট করব, সেইটা হচ্ছে ডেটা কালেকশন। বুঝতে পারলি? এবার ডেটা প্রিপারেশন, ডেটা ভিজুয়ালাইজেশন, দেখবি বাচ্চাদের বইতে সব ছবি এঁকে এঁকে বলা থাকে। 1, 2, 3, 4 গুলো দেখবি ছবি এঁকে এঁকে বোঝানো থাকে। 1 মানে একটা অ্যাপেল, ধর 2 মানে ধর 2 তো অ্যাপেল, বা ধর 3 মানে 3টে বার্ডের ছবি এঁকে দিল, ওটা কাউন্ট করে করে বোঝে যেটা 1, এটা 2, এটা 3। ডেটা ভিজুয়ালাইজেশন, যেখানে আমরা ডেটাগুলোকে ভিজুয়ালাইজ করে করে বোঝাচ্ছি, যে সব সময় তো ওরকম বললে হয় না। একটা ছোট বাচ্চা কি বোঝে, 1, 2, 3, 4 কাউন্ট করে করে ও আস্তে আস্তে শিখছে ব্যাপারগুলো। তো 1 বলতে গেলে ওকে আমি একটা ফ্রুট দেখালাম, এই দেখ 1। আবার 2 যখন বলছি সেই ফ্রুটটাই, সেটা অরেঞ্জ হোক কি অ্যাপেল হোক, সেটাই 2টো হয়ে গেল, তাই না? এটা শুনতে হয়তো খুব মজা লাগছে কি বোকা বোকা লাগছে আমি জানি না, কিন্তু এটা ফ্যাক্ট। কিন্তু এভাবে বললে তোদের মনে থাকবে। এই যে ডেটা কালেকশনটা কেন আমি এরকম এক্সাম্পল দিলাম, যে একটা ছোট্ট বাচ্চার কাছে একটা হাইফাই বড় বই এনে ফেললেও কিচ্ছু বুঝবে না মাথা মুন্ডু। ওর জন্য আমাকে ওই লেভেলের ডেটাই কালেক্ট করতে হবে। একটা বর্ণ পরিচয় লাগবে অ আ ক খ শেখানোর জন্য। আমি প্রথমে অ আ ক খ শেখানোর জন্য নিশ্চয়ই বঙ্কিমচন্দ্রের কোনো উপন্যাস এনে ফেলবো না, রাইট? এটা কিন্তু ফ্যাক্ট। ডেটা কালেকশন, এটাকেই বলে ডেটা কালেকশন। আচ্ছা, তারপর তো ডেটা প্রিপারেশন, হ্যাঁ ডেটা ভিজুয়ালাইজেশন। ওকে আমি নানান ভাবে দেখাচ্ছি যে দেখ 1 মানে হচ্ছে এই দেখ একটা ফ্রুট, 2 মানে এই যে 2টো ফ্রুট, এইরকম, ঠিক আছে? এবার এমএল মডেলিং, এইবার আস্তে আস্তে মডেলিংটা শুরু হলো। মডেলিং এর ক্ষেত্রেই আমার এই ফিচার ইঞ্জিনিয়ারিং, এই দুটো ফেজ কিন্তু একে অপরের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এই দেখ 5 আর 6, 5-এ বলছে এমএল মডেলিং আর 6-এ বলছে ফিচার ইঞ্জিনিয়ারিং। তা ফিচার ইঞ্জিনিয়ারিংটা কি? ফিচার গুলোকে সিলেক্ট করা,
ফিচারগুলোকে কোন কোন ফিচারগুলোকে আমি সিলেক্ট করব সেটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ মেশিন লার্নিং, যে কি কি ফিচার আমি সিলেক্ট করব। বুঝতে পারছিস? আমাকে দেখতে হবে যে কোন বইটা বেশি অ্যাট্রাকটিভ, কোন বইতে এরকম ছবি টবি দিয়ে সুন্দর করে বোঝানো আছে, একটা বাচ্চা দেখলেই অ্যাট্রাক্টেড হবে, সেইগুলো আমাদের দেখতে হয়। তাহলে এইগুলো হচ্ছে ফিচার, যে কি কি ফিচার রাখবে। একটা রাইমসের বইতে আমি কি কি রাইমস লাগবো, একটা ছোট্ট বাচ্চা যখন প্রথম শিখছে কেজি বা নার্সারিতে আসে না, যখন প্রথম রাইমস গুলো শেখে, তো সেখানে ওরকম ছোট ছোট রাইমসই দিতে হয় সব সময়। আমি যদি ওখানে খুব টাফ একটা কিছু ধর শেক্সপিয়ারের একটা কিছু একটা পদ্য ঢুকিয়ে দিই বা একটা কিছু লেখা ঢুকিয়ে দিই, পারবে ছোট্ট বাচ্চাটা বুঝতে পারবে? ৩-৪ বছরের একটা ছোট্ট বাচ্চাকে আমি যদি শেক্সপিয়ারের একটা কিছু লেখা দিয়ে বলি নে বর্ত ভাই এটা, এইটাই কিন্তু ব্যাপার। ফিচার গুলো এইভাবেই সিলেক্ট করতে হয়, কোন কাজের জন্য কোন ফিচার। রাইমস এর বই যদি বানাতে হয় তাহলে মানে ছোট বাচ্চাদের জন্য, তাহলে ওই ছোট ছোট রাইমস গুলোকেই আমাদের লিখতে হবে, ছোট ছোট রাইমস গুলো যেগুলো ওরা ওরা পড়ে বুঝবে, ওরা আনন্দ পাবে, ওদের বোধগম্য হবে। আমি যদি প্রথমেই সব টাফ টাফ ওদের নোবেল দিয়ে বলি পড়তো ভাই এটা, ও কি করবে তখন? সেটা সম্ভব না। এবার লাস্টে হলো আমার মডেল ডেভেলপমেন্ট। তাহলে বুঝতে পারলি পুরো যে মেশিন লার্নিং এর স্টেজ, এই যে পুরো প্রসেসটা 7টা ভাগে ভেঙেছে। প্রবলেম ডেফিনেশন, ডেটা কালেকশন, ডেটা প্রিপারেশন, ডেটা ভিজুয়ালাইজেশন, এমএল মডেলিং, ফিচার ইঞ্জিনিয়ারিং, আর সবশেষে হলো গিয়ে মডেল ডিপ্লয়মেন্ট। বোঝা গেল? দেখ এখানে সুন্দর করে এক্সপ্লেন করেছে, কোনো অসুবিধা হবে না। These 7 stages are the key steps in our framework. We have categorized them additionally into 2 groups to get a better understanding of the larger picture. এই দেখ, the stages are grouped into 3 phases. এই যে এখানে 3টে ফেজ, এই যে দেখিয়েছি এখানে, দেখ এখানে প্রথমটা হচ্ছে এই যে প্রবলেম ডেফিনেশন, এই দেখ বিজনেস ভ্যালু, এই যে বিজনেস ভ্যালু, তারপরে বলছে প্রুফ অফ কনসেপ্ট, পিওসি, এর মধ্যে পুরো 2 থেকে 2, 3, 4, 5, 6 অবধি ঢুকে যাচ্ছে, 2 থেকে 6 অবধি পুরো এখানে ঢুকে যাচ্ছে, বুঝতে পারলি? তারপরে হচ্ছে মডেল ডিপ্লয়মেন্ট, এটা হচ্ছে প্রোডাকশন ফেজের মধ্যে আছে। দেখ এই দেখ ওপরে ফেজগুলোর নাম লেখাই আছে পরিষ্কার, বিজনেস ভ্যালু, প্রুফ অফ কনসেপ্ট আর প্রোডাকশন। বুঝতে পারলি? তাহলে প্রবলেম ডেফিনেশন, ডেটা কালেকশন। প্রবলেম ডেফিনেশনটা আমি ছোট বাচ্চাদের এক্সাম্পল দিয়ে বলছি কেন, কারণ আমরা তো সবাই একসময় ছোট ছিলাম, সেই জন্য রিলেট করতে সুবিধা হবে আর কি। আমরা সবাই একসময় ছোট ছিলাম, আমরা আমাদের বাবা মায়েরা যখন আমাদের পড়াশোনা শিখিয়েছে বা টিচাররা যখন শিখিয়েছে ছোটবেলায়, তখন কি প্রথমেই একটা ওই আমাদের শেক্সপিয়ারের নভেল ধরিয়ে দিয়েছে? না, প্রথমে আমাদের অনেক ছোট ছোট ওই সব ওয়ার্ড বুক গুলো, মানে যেখানে অ্যালফাবেটস গুলো পরিষ্কার করে লেখা আছে, এ বি সি ডি, এ ফর অ্যাপেল, বি ফর ব্যাট, আমাদের অনেক কষ্ট করে ওগুলো শিখতে হয়েছে। হ্যাঁ, 1 বোঝানোর জন্য ভিজুয়ালাইজেশন, ডেটা ভিজুয়ালাইজেশন, বাচ্চাগুলো 1 2 3 4 মানে বুঝে না, প্রথমেই ওরা কর গুনতে শেখে না হাতে এরকম করে, ওদের এরকম কাউন্ট করে করে বোঝাতে হয়। তাহলে কাউন্ট করা মানে কোনো একটা ছবি দিয়ে দিতে হবে, ওটা যেটা ভিজুয়ালাইজ করে সেটাকেও কাউন্ট করবে, এই যে একটা অ্যাপেল, এই 2টো অ্যাপেল মানে 2, 3টে অ্যাপেল। এবার যখন অ্যাডিশন শেখাবে 1 + 1 2, 2 + 1 3, সেই ধর অ্যাপেল দিয়েই অ্যাডিশন শেখাচ্ছে, 2টো অ্যাপেল প্লাস একটা অ্যাপেল, এরকম যোগ করে দেখছে 3টে অ্যাপেল। আবার 4টে অ্যাপেল, ধর 2 + 2 4, এরকম ওদের অ্যাড করে শেখানো হয়। দেখবি আমরা সবাই কিন্তু একসময় ছোট্টবেলা থেকে এরকম ভাবে শিখেছি। এখন বড় হয়ে গেছি বলে মনে হচ্ছে যে দূর ওগুলো আবার কে করে, মানে এখন ভাবছি আমাদের একটা বিশাল ল্যাজ গজিয়ে গেছে, আমরা এখন কি না কি হয়ে গেছি। সেটা নয়, আমরা সবাই কিন্তু ওই ফেজটা পেরিয়েই এসছি, সেটা আমরা মানি আর না মানি, আমরা কিন্তু সবাই ওই ফেজটা পেরিয়েই এসছি। আমাদের গার্জেনরা, বাবা হোক, মা হোক, টিচার হোক, যেই হোক, আমাদের ওইভাবে কষ্ট করে করে এবিসিডি শিখিয়েছিল, বারবার বারবার দেখিয়ে। সেটাই তো সুপারভাইজ লার্নিং, আগের দিন বললাম। সেটাই সুপারভাইজ লার্নিং। যে কেন একটা ফিগার দেখিয়ে বলছে যে এই দেখ এটা এ যদি না বলে দেয় তাহলে পরের দিন বাচ্চাটা কি উত্তর দেবে? ওকে আমি আজকে রাত্রে ভালো করে এ বি শিখালাম, এর পরের দিন সকালে বললাম বলতো এটা কি, ও তো হাঁ করে তাকিয়ে থাকবে, ও তো ভাববে হ্যাঁ কালকে রাত্রে আমি এরকম একটা শেপ দেখেছি বটে, কিন্তু এটার নাম কি জানি না তো। তাহলে এটার নামটা হচ্ছে এ। ওই যে আমি ওকে এ বলে শেখালাম, দ্যাট ইজ কল সুপারভাইজ লার্নিং। ওকে, দ্যাট ইজ কল সুপারভাইজ লার্নিং, মানে লেভেল ডেটা। সবকিছুতে একটা লেভেলিং থাকে, এ থেকে জেড অব্দি অ্যালফাবেট গুলো শেখানো হচ্ছে, আমরা একটা করে শেপ দেখাচ্ছি আর বলছি এই দেখ এটা এ, এই দেখ এটা বি, এই দেখ এটা সি,
এইভাবে আমরা একটা করে ফিগার দেখিয়ে দেখিয়ে বলছি এর করসপন্ডিং লেভেলটা কি, তাই না? আবার 1 2 শেখানোর সময়ও তাই, ঠিক ফিগারটা দেখিয়ে দেখিয়ে বলছি এর নামটা কি, তবে ও বাচ্চাটা গ্র্যাস্প করছে যে হ্যাঁ এই ডেটার সাথে এই লেভেলটা অ্যাটাচড। ও নিজের ব্রেনের নিউরন গুলোকে সেইভাবে ট্রেন করে করে তারপর দিন যখন ওকে পড়া ধরছি ও তখন বলছে এটা কি, ও তখন বলছে 1, ও তখন বলছে এ। আমি যদি ওকে প্রথমবার নাই বলতাম এ বি সি ডি না 1 2 3 4 এসব কি, ও কি আমাকে উত্তরটা দিতে পারতো? না, পারতো না। দ্যাট ইজ কল সুপারভাইজ লার্নিং। তো যাই হোক, এর সঙ্গে আমি কেন এটা আবার বললাম, এই যে ডেটা কালেকশন, এই যে ডেটা কালেকশন, ডেটা প্রিপারেশন, ডেটা ভিজুয়ালাইজেশন, সব কিছু রিলেটেড। দেখ এই একটা এক্সাম্পল দিয়ে আমি সব কটা বলে দিলাম। প্রবলেম ডেফিনেশন তো বললাম যে বাচ্চাদের এবিসিডি 1 2 3 4 শেখাবো, তার জন্য আমি সেই রকম টাইপেরই বই নিয়ে এলাম যেখানে এ বি সি ডি পরিষ্কার করে লেখা আছে, একদম পরিষ্কার করে লেখা আছে। বা যে হ্যান্ড রাইটিং শেখানো হয় বাচ্চাদের, সে ডট 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 দেওয়া থাকে, ওর ওপর দিয়ে হাত ঘোরাতে হয়, এ বি সি ডি লেখাগুলো শিখে যায় আস্তে আস্তে, তাই না? এইগুলো হচ্ছে ডেটা কালেকশন, যে কি কাজের জন্য কি ডেটা লাগবে। অবভিয়াসলি আমার সব কাজের জন্য একই ডেটা হবে না, তাই না? আমি যখন একজন ধর 5 6 এ উঠে গেল, তখন কি আমি সেই বইগুলো ওকে আর দেবো যেখানে ও এর ওপর ওরকম করে হাত ঘুরিয়ে ঘুরিয়ে লেখা শিখেছিল বাচ্চাগুলো? না, তখন কিন্তু আর সেগুলো আর দেবো না। এটাই হচ্ছে ডেটা কালেকশন, যে কোন প্রবলেমের জন্য কোন ডেটাটা কালেক্ট করব, সেটা খুঁজে নেওয়াটাও কিন্তু একটা বিশাল কাজ। বুঝতে পারলি? এইবার দেখ ওই যে 3টে ফেজে ভেঙেছে বললাম না, ওই যে 3টে ফেজে ভেঙেছে, বিজনেস ভ্যালু, প্রুফ অফ কনসেপ্ট, প্রোডাকশন, এই 3টে ফেজে যে ভেঙেছে, এই 3টে ফেজকে আমরা এবার দেখিয়েছে। এই যে 3টে ফেজ, এটা হচ্ছে তোর প্রবলেম ডেফিনেশন, মানে কি প্রবলেম আমরা সলভ করতে যাচ্ছি, আর এখানে প্রুফ অফ কনসেপ্ট। দেখ 2 থেকে 6 পর্যন্ত সব কটা স্টেজ কিন্তু এর মধ্যে ঢুকে গেছে, 2 থেকে 6 পর্যন্ত। ওকে, আর 7 স্টেজটা ঢুকেছে কোথায়? এখানে, এই যে মডেল ডেভেলপমেন্ট, সরি মডেল ডিপ্লয়মেন্ট, এই যে মডেল ডিপ্লয়মেন্ট এখানে ঢুকেছে লাস্টে। গোটা 7টা স্টেজকে 3টে সাব ফেজে ভেঙে নিয়েছে। এটা করবি সেরকম কিছুই না। এই যে প্রুফ অফ কনসেপ্ট ইজ দ্য মোস্ট কম্প্রিহেন্সিভ পার্ট অফ আওয়ার ফ্রেমওয়ার্ক, ফ্রম ডেটা কালেকশন টু ফিচার ইঞ্জিনিয়ারিং, 5 stages of our ML framework are included here, তাই না? বললাম না 2 থেকে 6 অবধি এর মধ্যে ঢুকে গেছে, 2 3 4 5 6, দেখ হাতে গুনে দেখ 5টা স্টেজ এর মধ্যে ঢুকে গেছে, 5টা স্টেজ হলো। আর তারপরে হচ্ছে প্রোডাকশন, প্রোডাকশনটা হচ্ছে ফাইনাল স্টেজ। সেটা কি? এই যে ইন দ্য থার্ড ফেজ, ওয়ান ইজ টেকিং দ্য এমএল মডেল and scaling it. The goal is to integrate machine learning into a business process, solving a problem with a superior solution compared to ট্র্যাডিশনাল প্রোগ্রামিং। যাই হোক, কি প্রবলেম সেটা ডিপেন্ড করছে আমাদের ওপর, আমরা কি প্রবলেম সলভ করতে যাচ্ছি তার উপরে ডিপেন্ড করছে প্রোডাকশন ফেজে গিয়ে আমরা কি পাবো। এইসব বেকার লেখা আমি রিডিং পড়তে যাব না তোদের সামনে, আগেই বলেছি কোনোদিন আমি স্লাইড দেখে রিডিং পড়াইনি, আজকেও পড়াবো না। শুধু আমি ইম্পর্টেন্ট ফেজগুলোর ওপর এমফাসিস করছি, ইম্পর্টেন্ট যে জিনিসগুলোর ওপর সেইগুলোর ওপর আমি এমফাসিসটা দিচ্ছি। ওই বেকার পুরো একটা 92 পেজ, দেখ 92 পেজের একটা ডকুমেন্ট তোদের সামনে রিডিং পড়ার কোনো মানেই হয় না। তোরা নিজেরাই পড়তে পারবি, আমি সবই তোদের কাছে দিয়ে দিয়েছি। সুতরাং আমি মেন জিনিসগুলো বলে যাচ্ছি। এবার দেখ এক একটা স্টেজকে কিভাবে ডেসক্রাইব করেছে, এই সব কিছু একটু রিডিং করে নিবি জাস্ট, কিচ্ছু নেই কিন্তু এগুলোর মধ্যে, এগুলো সার পদার্থ কিচ্ছু নেই, শুদ্ধ রিডিং পড়ে যাবি একটু, দ্যাটস অল। এবার চল, এই যে 7 stages অফ মেশিন লার্নিং। এবার কি হলো? প্রবলেম ডেফিনেশন। প্রবলেম ডেফিনেশনটা আমাদের কি প্রবলেম আমরা সলভ করতে যাচ্ছি সেটা আগে আমাদের ভাবতে হবে। এই যে স্টার্ট বাই অ্যানালাইজিং দ্য গোলস and the why behind a particular problem statement. Understand the power of data and how one can use it to make a change and drive results. Understand the power of data and how one can use it to make and change, তাই না? ওই যে বললাম একটা ছোট্ট বাচ্চাকে শেখাতে গেলে আমি নিশ্চয়ই একটা শেক্সপিয়ারের নোবেল নিয়ে আসবো না, তাই না? আমি নিশ্চয়ই একটা ক্যালকুলাসের বই প্রথমেই ওকে দিয়ে দেবো না। তাহলে কি করতে হবে? আমাকে ওই ছোট ছোট অ্যালফাবেট লেখা 1 2 3 লেখা যে বইগুলো আনতে হবে। সেটাই হচ্ছে পাওয়ার অফ ডেটা। আন্ডারস্ট্যান্ড দ্য পাওয়ার অফ ডেটা, কোন প্রবলেমের জন্য কোন ডেটাটা কালেকশন করলে আমার জিনিসটা ফ্রুটফুল হবে, এটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট জিনিস। এই যে এত কিছু লিখে গেছে তার সার পদার্থ শুধু ওই একটাই জিনিস, কোন কাজের জন্য কোন ডেটাটা আমি লাগাবো, ঠিক কোন কাজের জন্য। আমি একটা ছোট্ট বাচ্চাকে শেখাচ্ছি যখন, তখন আমাকে ঠিক ওই
ওই ধর বর্ণ পরিচয় নিয়ে আসতে হবে, অ আ ক খ শেখাতে, বা এবিসিডি শেখানোর জন্য ওরকম ওয়ার্ড বুক নিয়ে আসতে হবে ছোট ছোট, বা ওই যে হ্যান্ড রাইটিং লিখে ডট 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 লেখা থাকে ওর উপরে হাত বোলায়, হাত ঘুরিয়ে ঘুরিয়ে বাচ্চাগুলো লেখা শেখে। এইটাই হচ্ছে পাওয়ার অফ ডেটা। কোন কাজের জন্য আমি এক্স্যাক্টলি কোন ডেটাটা ইউজ করব সেইটাকে আগে বুঝতে হবে, না হলে তো সবই গেল। এখন তোদেরকে কেউ কেউ ওরকম রাইমসের বই দেবে, দিয়ে বলবে পড়তে, রাইমস গুলো পড়তে বলবে তোদের, বা ওরকম হ্যান্ড রাইটিং দেওয়া বই তোদের দিয়ে বলবে এর উপরে এবিসিডি লেখা প্র্যাকটিস করতে? না, কারণ তোদের কাছে সেগুলো পাওয়ারলেস হয়ে গেছে, কারণ তোরা অলরেডি সেগুলোকে শিখে নিয়েছিস। এবিসিডিও তোরা অনেক শিখে নিয়েছিস, আর রাইমস তো ছেড়েই দে। আমি এগুলো মজা করে বলছি যাতে মনে থাকে, আর কিছুই না। তাহলে সেইগুলো আমাদের কাছে এখন পাওয়ারলেস হয়ে গেছে, সেই ডেটাগুলো আমাদের কাছে আর কোনো মিনিংই নেই। পাওয়ার নেই মানে মিনিং নেই আর কি, বুঝতে পারলি ব্যাপারটা? আচ্ছা, এবার দেখ কি বলেছে, ডেটা কালেকশন। এই যে ডেটা কালেকশন বললাম, যে কি কাজের জন্য আমি করছি সেইটার জন্য আমাকে অ্যাপ্রোপ্রিয়েট ডেটাটাকে তুলে আনতে হবে। একটা ক্যালকুলাসের বই শেখাতে গেলে আমাকে ঠিক ক্যালকুলাসের বই গিয়ে সার্চ করতে হবে। আমি তখন সেখানে গিয়ে কোনো কবিতার বই সার্চ করলে পাবো না, বা কোনো পদ্যের বই, বা কোনো গদ্যের বই, বা শেক্সপিয়ারের নোবেলের বই, বা বঙ্কিমচন্দ্রের কোনো উপন্যাসের বই সার্চ করলে আমি পাবো না। আমাকে ক্যালকুলাস শিখতে গেলে ক্যালকুলাসের বই গিয়ে সার্চ করতে হবে। দ্যাট ইজ ডেটা কালেকশন। যে আমি কি কাজের জন্য ফিল্ডে নেমেছি, যে কি কাজ আমার চাই, আমি এক্স্যাক্টলি কোন কাজের জন্য, কি পারপাস সলভ করার জন্য নেমেছি, তার জন্য আমাকে এক্স্যাক্ট জিনিসটাকে খুঁজে বার করতে হবে। At this stage, some of the questions এখানে দেখি কি, এই যে what data do I need for my project, দেখতে পাচ্ছিস একই ব্যাপার। Where is that data available? How can I obtain it? What is the most efficient way to store and access? আমি যদি ক্যালকুলাস শিখতে যাই, আমাকে তাহলে কলেজ স্ট্রিটে গিয়ে ক্যালকুলাসের বই দেখতে হবে, বা আমাকে অনলাইন ধর ফ্লিপকার্ট, অ্যামাজন, আমাকে দেখতে হবে যে বুকস অন ক্যালকুলাস, বা যদি পাইথন শিখতে চাই আমাকে পাইথন প্রোগ্রামিং বুকস দিয়েই সার্চ মারতে হবে। ট্র্যাক হারিয়ে ফেললে কিন্তু হবে না। সেটাই বলছে যে আমার প্রজেক্টটা কি, আমার পারপাসটা কি, তার উপর বেস করে আমাকে ডেটাটাকে সার্চে নামতে হবে। আমার চাই এক, আর আমি সার্চ করলাম আরেক, সেটা তো করলে হবে না। আমার চাই পাইথনের বই, আর আমি সার্চ করলাম ইলেকট্রোম্যাগনেটিজমের বই, সেটা তো হবে না। আসল কথা কিন্তু এটাই। এবার দেখ ফেনিয়ে ফেনিয়ে কত কিছু লিখেছে, আমি আর ওসব কিচ্ছু রিডিং করবো না, আমি আসল জিনিসটা বলে দিয়েছি। ওকে, এবার দেখ ডেটা প্রিপারেশন। ডেটা প্রিপারেশন কি বলছে, the third stage is the most time consuming and labor intensive. এই স্টেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি, ডেটা প্রিপারেশন। হ্যাঁ, ডেটা প্রিপারেশনটা ওই যে তোরা শুনেছিস প্রি প্রসেসিং যেটাকে বলে আর কি, অনেকটা সেটাই, ওই পার্টটা অনেকটা এর মধ্যেই ঢুকছে। যে ডেটা প্রিপারেশন ক্যান টেক আপ টু 70% and sometimes even 90% of the overall project time. But what is the purpose of the stage? কি কারণে প্রিপারেশনটা করে? কিছুই না, এই যে ওয়ান এক্সপ্লোরস প্রি প্রসেস। এই দেখ বললাম না প্রি প্রসেসিং, দেখেছিস আসল কথাটা আমি প্রথমেই বলে দিলাম, ডেটা প্রি প্রসেসিং তোরা যে করিস। এইবার দেখ আগে পিছিয়ে কত কিছু মিশিয়ে মিশিয়ে ফেনিয়ে ফেনিয়ে লিখিয়েছে, আসল কথাটাই হচ্ছে শুধু এইটা, প্রি প্রসেসিং। এইভাবে পড়বি সব সময়, হাজার কিছু ওয়ার্ডস এর ভিড়ে ঢুকে যাবি না, হাজার সেন্টেন্স হাজার ওয়ার্ডস এর ভিড়ে ডুবে যাবি না। আমাকে অ্যাকচুয়ালি কোন ওয়ার্ডটা ইম্পর্টেন্ট সেইটা খুঁজে বার করতে হবে। এখানে কি বললাম, প্রি প্রসেসিং, দ্যাটস অল। এইটাই হচ্ছে আসল ওয়ার্ডটা, প্রি প্রসেসেস কন্ডিশনস অ্যান্ড ট্রান্সফর্ম ডেটা প্রায়র টু মডেলিং অ্যান্ড অ্যানালিসিস। মানে যে কোনো ডেটাকে অ্যানালিসিস করার আগে আমাকে প্রি প্রসেস করতে হয়। আসল কথা এটা, মোদ্দা কথাটা হচ্ছে প্রি প্রসেসিং। আর দেখ কত কিছু লিখেছে, কিচ্ছু পড়বো না আমি আর, আমি কিন্তু স্লাইড রিডিং করার জন্য ক্লাস নিই না কখনো। ওকে, আচ্ছা এবার সাম অফ দ্য স্টেপস ইনভলভ দেখ কি কি আছে, ডেটা ফিল্টারিং, ডেটা ভ্যালিডেশন অ্যান্ড ক্লিনসিং, ডেটা ফরম্যাটিং, ডেটা এগ্রিগেশন অ্যান্ড রিকনসিলেশন, এগুলো তো সব আছেই। আসল কথাটাই হচ্ছে আমার ডেটা প্রি প্রসেসিং, মানে আমি যে ডেটাটা দিয়ে কাজটা করতে চাইছি সেটাকে আমাকে প্রসেস করে ঠিকঠাক ফরম্যাটে আনতে হবে। ঠিকঠাক ফরম্যাটে যদি আমি না আনি তাহলে আমি সেটাকে ইনপুট হিসেবে ফেড করাতে পারবো না। বোঝা গেল? মানে ধর আমি বাজার থেকে একটা বই কিনে আনলাম, ক্যালকুলাসের বই কিনে আনলাম, একটা বিশাল বড় ভলিউমের একটা ক্যালকুলাসের বই। হ্যাঁ, তো
তো সেখান থেকে আমাকে শুরুটা করতে হবে ধর লিমিট দিয়ে, হ্যাঁ, ধর লিমিট, তারপর কন্টিনিউটি, ডেরিভেটিভস, আমাকে একটা প্ল্যান মতো চলতে হবে, তাই না? আমি যদি হুট করে ডেরিভেটিভস দিয়ে শুরু করি তাহলে কি বুঝবো? ডেরিভেটিভস মানে আমাকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা আগে বুঝতে হবে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মানেই আমাকে লিমিট শিখতে হবে। সুতরাং আমাদের পর পর যেতে হবে একটা প্ল্যানিং ওয়াইজ। ওকে, আচ্ছা, তো যাই হোক, এটা বললাম যে ডেটা প্রিপ্রসেসিংটাই হচ্ছে এই তো ডেটা প্রিপারেশন। এই ডেটা প্রিপারেশনের পুরো স্টেজটার একটা ইম্পর্টেন্ট কথা, দ্যাট ইজ ডেটা প্রিপ্রসেসিং। তার জন্য এত কিছু লিখে টাইম নষ্ট করার কোনো মানে হয় না, কিন্তু কিছু করার নেই, একটু তো না লিখলেও নয়। আচ্ছা, এবার দেখ ডেটা ভিজুয়ালাইজেশন। ওই যে বললাম বাচ্চাগুলোকে ওরকম ছবির বই দিয়ে দিয়ে বোঝানো হয়, তাই না? দেখবি যে কোনো বাচ্চাদের বইতে না খুব ছবি টবি দেওয়া থাকে, ওরা তো ছোট ছোট বাচ্চা, ওদের মাইন্ডটাকে অ্যাট্রাক্ট করার জন্য ওরকম ছবির বই দিয়ে ওদেরকে মাইন্ডটাকে অ্যাট্রাক্ট করা হয়। ইভেন 1 2 3 4 শেখানো হয়, শুধু যে ওরকম মানে ওরকম ফিগার 1 2 3 4 ডিজিট দিয়ে তাও নয়। দেখবি একটা অ্যাপেল দিয়ে বলছে 1, দুটো অ্যাপেল দিয়ে বলছে 2, তিনটে অ্যাপেল দিয়ে বলছে 3। তাহলে কেন? ভিজুয়ালাইজেশনটা করলে অনেকটা অ্যাট্রাকটিভ হয়, ওদের মনে রাখতে সুবিধা হয়। দেখ এবার কি বলছে, এই যে the data visualization is used to perform exploratory data analysis. এই যে large volumes of data, when one is dealing with large volumes of data, building graphs is the best way to explore and communicate findings. যখন লার্জ ভলিউমস অফ ডেটা নিয়ে ডিল করা হয় তখন বিল্ডিং গ্রাফস ইজ দ্য বেস্ট ওয়ে, তাই না? আমরা যখন বড় বড় ডেটা নিয়ে ডিল করি তখন কি করি, আমরা চট করে একটা গ্রাফে প্লট করে দিই। তাহলে একটা গ্রাফে প্লট করে ফেললে কি হবে, আমরা বুঝতে পারবো যে ভ্যারিয়েশনটা কতটা হচ্ছে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এক্স বাড়ার সাথে সাথে ওয়াইটা বাড়ছে না কমছে, এরকম একটা গ্রাফ এঁকে ফেললাম, কি একটা বার চার্ট এঁকে ফেললাম, এরকম হচ্ছে ব্যাপার। ওকে, the data visualization also helps for faster decision making through the graphical illustration. Faster decision making, নালে একটা গ্রাফ দেখে আমরা খুব সহজেই ডিসিশনটা নিয়ে নিতে পারি। একটা বার গ্রাফ দেখলাম বা একটা লাইন গ্রাফ দেখলাম বা একটা পাই চার্ট দেখলাম, যে গ্রাফগুলো আমরা দেখবি এক্সেলেও আঁকা যায়, সেই গ্রাফগুলো দেখলে আমাদের একটা আইডিয়া হয়ে যায় যে ডেটাটা কিরকম ইয়েতে আছে আর কি, মানে কিরকম সিকোয়েন্সে আছে, মানে ডেটাটা কি প্যাটার্নে আছে, এক্স বাড়ার সাথে সাথে ওয়াই বাড়ছে না কমছে, নাকি ওটা প্যারাবোলিক শেপে একটা একটা ফ্রেজ অবধি বাড়লো তারপর আবার কমতে শুরু করলো, এরকম প্যারাবোলার ফর্মটা দেখ, এরকম করে কার্ভের মতো একবার করে ওঠে তারপর আবার নেমে যায়। তো অত যদি আমাদের কাছে টেবিলের র ডেটা প্রোভাইড করে দেয়, সেটা দেখে কিন্তু অনেক সময় আমরা প্যাটার্নটা বুঝতে পারি না। তখন কি করি আমরা, এত এত লার্জ ভলিউমস অফ ডেটাকে ডিল না করে টুক করে একটা গ্রাফ এঁকে দিই। Now, if we look at the graph, we can easily have how the data pattern is. ওই গ্রাফের দিকে তাকালেই আমরা ডেটা প্যাটার্নটা বুঝতে পেরে যাই। বুঝতে পারছিস যে ওরা কিভাবে ডিস্ট্রিবিউটেড, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড নাকি মানে হাউ দে আর কোরিলেটেড। এক্স আর ওয়াই অ্যাক্সিস যদি প্লট করা হয় তাহলে হাউ এক্স অ্যান্ড ওয়াই আর কোরিলেটেড সেইটা কিন্তু আমরা বুঝতে পেরে যাই। ঠিক আছে, এই দেখ এই যে বললাম বার চার্ট, এই দেখ সব দেখাচ্ছে, দেখেছিস? বার চার্ট, হিস্টোগ্রাম, এগুলো তোরা এঁকেছিস অনেক। আমরা মোস্ট কমন এইগুলো ইউজ করি, তাই না? বার চার্ট ইউজ করি, হিস্টোগ্রাম ইউজ করি, পাই চার্ট ইউজ করি। হ্যাঁ, তাহলে এগুলো মেন ব্যাপারটা কি, এই যে ভিজুয়ালাইজেশন, আমরা যাতে লার্জ ভলিউমস অফ ডেটাকে খুব সহজে ইন্টারপ্রিট করে ফেলতে পারি। একটা বড় টেবিল দিয়ে বললাম দেখ আমার মেশিন এইরকম আউটপুট দিচ্ছে, এক্স আর ওয়াই দুটোখানা ভ্যারিয়েবল দিয়ে দিলাম, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, সেটা এক্স ক্যান টেক এনি ভ্যালু, এক্স আর ওয়াই কি নেবে সেটা আলাদা ব্যাপার। দেখ 2 ডাইমেনশনাল ডেটা হলে তো খুব ভালো কথা, এক্স আর ওয়াই অ্যাক্সিস, আমার তো মাল্টিপল অ্যাট্রিবিউটস তো থাকতে পারে, তাই না? তোরা ডিবিএমএস এ পড়েছিস না, ওরকম অনেকগুলো টাপেল অনেকগুলো অ্যাট্রিবিউটস থাকে, ওরকম টেবিলে অনেকগুলো অ্যাট্রিবিউটস থাকতে পারে। তা সেই যদি হয় ব্যাপারটা, আমাকে তখন কিন্তু শুধু এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে গ্রাফ প্লট করলে কিন্তু তখন আর হবে না, তখন আমাকে কি করতে হবে, বেশ একটা কমপ্লেক্স বার গ্রাফ জাতীয় বা পাই চার্ট জাতীয় বা হিস্টোগ্রাম জাতীয়, হ্যাঁ, এরকম করে কিছু একটা ছবি এঁকে তবে আমাদের যেটাটাকে ইন্টারপ্রিট করে বোঝাতে হবে যে হাউ দ্য ডেটা আর কোরিলেটেড। তখন অত র ডেটা মানে ওই যে টেবিলের যে রেজাল্ট সেইগুলো দেখতে আমরা মোটেও পছন্দ করি না,
তো সেই জন্য তখন কি হয়, ভিজুয়ালাইজেশন ইজ অ্যান ইনক্রেডিবলি হেল্পফুল টুল টু আইডেন্টিফাই প্যাটার্ন। ওই যে আমরা একটা গ্রাফ দেখেই বলে দিচ্ছি এক্স বাড়ার সাথে সাথে ওয়াই বাড়ছে না কমছে, নাকি একটা লেভেল অবধি বাড়লো তারপরে কমতে শুরু করলো, ডিকে করতে শুরু করলো, ওই গ্রাফটা দেখেই আমরা প্যাটার্নটা বলে দিই। আমাদের তখন ওই টেবিলের র ডেটা রিড করার আর কোনো দরকার পড়ে না। বুঝতে পারলি কি বললাম? আচ্ছা, এই অবধি ক্লিয়ার সবার? আচ্ছা, এবার দেখ এমএল মডেলিং। এমএল মডেলিং এইবার আমার এলো এমএল মডেলিং। দেখ আমার 7খানা স্টেজ আমি বলেছিলাম, আমি এখনো 5 আর তারপরে আছে মনে হয় 6 হ্যাঁ ফিচার ইঞ্জিনিয়ারিং 6 পর্যন্ত আমার ওই সেকেন্ড ক্লাস্টারটাই ছিল, তাই না? ওই যে পিওসি ওই পিওসির মধ্যে পড়ছে। দেখ মনে আছে তো, পিওসি বলেছিলাম যে 3টে বড় বড় স্টেজে ভাঙছে, 3টে বড় বড় স্টেজ। দেখ 3টে বড় বড় স্টেজ প্রুফ অফ কনসেপ্ট, এই পিওসির মধ্যেই কিন্তু আমার স্টেজ 2 থেকে 6 অবধি ঢুকে যাচ্ছে, বুঝতে পারছিস? আচ্ছা যাই হোক, এইবার দেখ আমরা আসছি এমএল মডেলিং। ML modeling. So finally, this is where the magic happens. The key magic বলছে, the machine learning is finding patterns in data and one can perform either supervised or unsupervised learning. ML task include regression, classification, এগুলো আমি সব এক এক করে বলবো। রিগ্রেশন, ক্লাসিফিকেশন, এই ক্লাস্টারিং আমি সব বলবো, এগুলো এত কিছু ভাবার এখন দরকার নেই। শুধু ইন্ট্রোডাকশন বলছে যে ইন দিস স্টেজ অফ দ্য প্রসেস one has to apply mathematical, computer science, business knowledge to train a machine learning algorithm that will make predictions based on the provided data. It is a crucial step that will determine the quality and accuracy of future prediction. সে তো বটেই। তা আমার কি লাগছে, একটা এমএল মডেলকে ট্রেন করতে গেলে এই যে one has to apply mathematical, computer science and business knowledge to train a machine learning algorithm that will make predictions based on the provided data. Provided যে ডেটাটা যেটা আছে আমার ইনপুট ডেটা, মানে ডেটা কালেকশন করেছিলাম, তারপর ডেটা প্রি প্রসেসিং করেছিলাম, হ্যাঁ তারপর কি করছি, তার উপর আমরা এই ম্যাথমেটিক্যাল, কম্পিউটার সায়েন্স রিলেটেড বা বিজনেস নলেজ এইগুলোকে দিয়ে ট্রেন করিয়ে করিয়ে কি করব, দ্যাট উইল মেক প্রেডিকশনস based on the provided data. It is a crucial step that will determine the quality and accuracy of future predictions in new situation. ওই যে আগে তো আমাকে ট্রেন করাতে হবে, ট্রেন করিয়ে 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 একটা জায়গায় যাওয়ার পর তবে আমি টেস্ট ডেটা দিয়ে বলবো প্রেডিক্ট করতে। ঠিক ওই বাচ্চাটার এক্সাম্পল দেখ, ওকে আমি আগে রাত দিন ট্রেনিং দিচ্ছি, এবিসিডি পড়, 1 2 3 4 পড়, ভালো করে পড়। তারপর যখন ওকে পড়া ধরছি, এবার জিজ্ঞেস করছি বলতো এটা কি, ও তখন বলছে এইটা হচ্ছে টেস্ট ডেটা। কিন্তু আগে ওকে ভালো করে ব্রেন ওয়াশ করে নিচ্ছি ট্রেনিং দিয়ে 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 দিয়ে, এইগুলো হচ্ছে অ্যালফাবেটস, এগুলো হচ্ছে ডিজিটস, এগুলোকে ভালো করে আমি আগে ট্রেন করিয়ে নিলাম। কিন্তু ওই ট্রেনিং ফেজে যদি কোনো গলদ থাকে, কোনো খামতি থাকে, তাহলে কিন্তু যখন টেস্ট ডেটা দিয়ে টেস্ট করব ওর তখন অ্যাকিউরেসি ঠিকঠাক আসবে না। এটাই তো ফ্যাক্ট। ইট ইজ আ ক্রুশিয়াল স্টেপ দ্যাট উইল ডিটারমাইন দ্য কোয়ালিটি অ্যান্ড অ্যাকিউরেসি অফ ফিউচার প্রেডিকশন। দ্য ফিউচার প্রেডিকশন মানে কি, ওই যে পরের দিন বাচ্চাটাকে পড়া ধরছি, এবার বলতো এটা কি, এবার যদি বলে 2K 3 তাহলে তো মুশকিল। 2K 3 বলছে মানে তখন ওর তাহলে ট্রেনিংটা ঠিকঠাক মতো হয়নি, ওকে আরো ট্রেনিং করতে হবে। এই ট্রেনিং যতক্ষণ না ঠিকঠাক হচ্ছে, প্রেডিকশনও ঠিকঠাক হবে না। বুঝতে পারলি? দ্য অ্যাকিউরেসি অফ ফিউচার প্রেডিকশনস ইন নিউ সিচুয়েশন। হলো ব্যাপারটা, বুঝতে পারলি? এইবারে ফিচার ইঞ্জিনিয়ারিং সব থেকে ইম্পর্টেন্ট স্টেজ হচ্ছে এইটা, যে কি কি ফিচার আমরা সিলেক্ট করব। ফিচার মানে কি, ফিচার মানে হচ্ছে অ্যাট্রিবিউটস। তোরা ডিবিএমএস এ অ্যাট্রিবিউটস কথাটা পড়েছিস তাই না? সেই ইয়ার ডায়াগ্রামে পড়তিস না, এক একটা এন্টিটির মাথায় এরকম ওভাল শেপের অ্যাট্রিবিউট গুলো লেখা হয়। ইয়ার ডায়াগ্রামে মনে করে দেখ, একটা রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে একটা এন্টিটিকে বোঝায়, তারপর সেই রেক্ট্যাঙ্গেল শেপের মাথায় এরকম ওভাল ওভাল শেপ দিয়ে অ্যাট্রিবিউট গুলো লেখা হয়। তো অ্যাট্রিবিউট গুলো হচ্ছে এখানকার ফিচার। দেখ ভালো করে কি বলছি, হ্যাঁ। So machine learning algorithms learn recurring patterns from data. Recurring patterns মানে repeating patterns.
রেকারিং মানে যেটা রিপিট করছে বারবার। কেয়ারফুলি ইঞ্জিনিয়ার্ড ফিচার্স আর আ রোবাস্ট রিপ্রেজেন্টেশন অফ দোজ প্যাটার্নস। এইবার আমাকে কি করতে হবে, ফিচারগুলোকে ঠিকঠাক মতো চুজ করতে হবে। ঠিকঠাক ফিচার যদি আমরা চুজ করতে না পারি তাহলে কিন্তু কিছুই হবে না, তাহলে মডেলিংটাই ঠিকঠাক মতো হবে না। বুঝতে পারলি কি বলছি? ফিচার ইঞ্জিনিয়ারিং ইজ আ প্রসেস টু অ্যাচিভ আ সেট অফ ফিচার্স by performing mathematical, statistical, and heuristic procedures. It is a collection of methods for identifying an optimal set of inputs to the machine learning algorithm. It is a collection of methods for identifying an optimal set of inputs. যে আমি ইনপুটটা কি দেব, ওই যে ডেটা কালেকশন বললাম, ডেটা প্রিপারেশন বললাম, হ্যাঁ সেটা তো হলো। তাহলে সেই ডেটাগুলো থেকে আমাকে প্যাটার্নটা ঠিকমতো আইডেন্টিফাই করতে হবে। সেটা কি করে করছে না, ইট ইজ আ কালেকশন অফ মেথডস ফর আইডেন্টিফাইং অ্যান অপটিমাল সেট অফ ইনপুটস টু দ্য মেশিন লার্নিং অ্যালগোরিদম। কি কি ইনপুট আমি দেব, তাই না? একটা বাচ্চাকে যদি শেক্সপিয়ারের বই এনে বলি নে এবার তুই পড়, পারবে? ওটা কি তাহলে অপটিমাল ইনপুট হলো না? এবার তোকে যদি আমি একটা ওই এবিসিডি ওয়ার্ড বুক দিয়ে বলি নে সারাদিন ধরে এটা পড়, তখন তোর ভালো লাগবে না, সেটাও অপটিমাল ইনপুট হলো না, দুটোর কোনোটাই অপটিমাল ইনপুট হলো না। যাকে যেটা দেওয়া ঠিক সেটাই দিতে হয়, সেটাই বলছি। ইট ইজ আ কালেকশন অফ মেথডস ফর আইডেন্টিফাইং অ্যান অপটিমাল সেট অফ ইনপুটস টু দ্য মেশিন লার্নিং অ্যালগোরিদম। Feature engineering is extremely important because well-engineered features make learning possible with simple models. Okay? ফিচার ইঞ্জিনিয়ারিংটা সব থেকে ইম্পর্টেন্ট ফেজ, কারণ সেটাই হচ্ছে লার্নিংটাকে এফেক্টিভ করে তোলে। ফিচার ইঞ্জিনিয়ারিং মানে আমি যখন একটা ক্যালকুলাসের বই খুঁজতে যাব, আমার কি খুঁজতে হবে যে কোন রাইটারের বইটা খুব পপুলার, হ্যাঁ কোনটা স্টুডেন্টরা রেকমেন্ড করেছে বেশি, হ্যাঁ কোন রাইটারের বই অনেক বছর ধরে বেশ রমরমিয়ে বাজারে চলে আসছে, বাজারটাকে ক্যাপচার করে রেখেছে, এইগুলো হচ্ছে ফিচার। আমাকে এগুলো দেখে জাজ করে কিনতে হবে। সে ক্যালকুলাস কেন, যে কোনো বই কিনতে গেলে আমরা তাই করি। এখন হয়তো আমরা ক্যালকুলাসের বই কিনি না, আমরা পাইথনের বই কিনি কি মেশিন লার্নিং এর বই কিনি, হ্যাঁ তো সেগুলো কিনতে গেলে আমরা কিন্তু এগুলোই করি যে কোন রাইটারের বই বেশি জনপ্রিয়, কোনটা স্টুডেন্টরা বেশি পছন্দ করছে, কোনটা টিচাররা বেশি রেকমেন্ড করছে, কোন বইতে বেশি বেশি করে এক্সারসাইজ দেওয়া আছে, এক্সাম্পল দিয়ে ভালো করে বোঝানো আছে। আমরা এইগুলো ফিচার গুলো দেখতে থাকি না, একটা বই কেনার সময় বইটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে থাকি যে দেখি তো এখানে ভালো করে এই জিনিসগুলো টপিকগুলো এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝানো আছে কিনা। আমরা দেখবি বই কেনার সময় এক্সাম্পল দেখে অনেকে। আমরা যখন স্কুলে টুলে পড়তাম দেখতাম যে কোন বইতে উদাহরণ আছে, এক্সাম্পল আছে, এক্সাম্পল থাকলে সেগুলো খুব ভালো বোঝানো যায়। এইগুলোই তো ফিচার, এইগুলোই তো ফিচার। আমরা যখন একটা বই কিনছি এইভাবে জাজ করছি, আমরা কি শুধু কভার দিয়ে জাজ করছি? ওই যে সেই একটা কথা আছে না, ডু নট জাজ আ বুক বাই ইটস কভার। একটা বইকে তখন কখনো তার কভার দিয়ে জাজ করো না, বইয়ের কন্টেন্টটা দেখতে হবে, তাই না? এই জন্যই কথাটা এত ভ্যালিড যে ডু নট জাজ আ বুক বাই ইটস কভার। একটা কভারের মধ্যে কি আঁকা আছে তার মানে খুব একটা আই ক্যাচিং একটা কভার করেছে মানেই তার ভিতরে যে খুব ভালো কন্টেন্ট আছে তা কিন্তু নয়। আমাকে নানান জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে যে দেখি তো এক্সাম্পল গুলো কিরকম করে বুঝিয়েছে, দেখি তো এক্সারসাইজে অ্যাডিকুয়েট সাম দেওয়া আছে কিনা, অ্যাডিকুয়েট প্রবলেম দেওয়া আছে কিনা, বা এক্সাম মানে যে যে প্রবলেম গুলো দেওয়া আছে ওগুলো অ্যাপেন্ডিক্সে গিয়ে মানে যেগুলো একটু অথেন্টিক টাফ প্রবলেম ওগুলো অ্যাপেন্ডিক্সে গিয়ে সলিউশন দেওয়া আছে কিনা। অনেকে দেখবি ইন্ডেক্স টার্ম দেওয়া আছে কিনা সেই দেখে বই কেনে। ইন্ডেক্স টার্ম খুঁজতে খুব সুবিধা হয়, এক একটা ওয়ার্ডের মানে আমাদের যখন অসুবিধা হয় তখন আমরা ওরকম ইন্ডেক্স দেখে নিই আর কি। মানে না মানে কোনো একটা ওয়ার্ড, ধর একটা বায়োলজির বই কি একটা ফিজিক্সের বই, হ্যাঁ তো আমরা যখন কোনো একটা টার্ম খুঁজতে যাই তখন ইন্ডেক্সে দেখে নিই যে কোন ওই ওয়ার্ডটা কোন পেজে আছে। মিনিং তো ডিকশনারি থেকে দেখে, আমি মিনিং এর কথা বলছি না, মানে কোন ওয়ার্ডটা কোন পেজে গিয়ে ম্যাপড হয়েছে সেটা কিন্তু আমরা দেখে নিই অনেক সময়। অনেকেই দেখবি বইতে ইন্ডেক্স না থাকলে খুব রেগে যায়, আরে ইন্ডেক্স নেই তাহলে খুঁজবো কি করে, আমি নিজে দেখেছি এরকম। তো এইগুলো হচ্ছে ফিচার। আমরা যখনই একটা বই কিনতে যাব আমাকে এই ফিচারগুলোর কথা মাথায় রাখতে হবে।
তা এখানে বই কেনার কথা বলছি, ঠিক যে কোনো মেশিন লার্নিং অ্যালগোরিদমে ঠিক এই রকম ফিচার গুলোই এতটা কাজে লাগে। বুঝতে পারলি আমি কেন এক্সাম্পল গুলো দিচ্ছি যাতে মনে থাকে। আমরা সবাই কম বেশি বই কিনি, এখন না কিনি অন্তত স্কুল লাইফে তো কিনতামই। এখন হয়তো লাইব্রেরিতে বই আছে, ই বুক পড়িস, পিডিএফ পড়িস, হ্যান ত্যান এত কিছু পড়িস। বাট যখন স্কুলে আমরা 12 অব্দি পড়েছিলাম তখন সবাই কম বেশি বই কিনতাম, তাই না? তখন একটা বই কেনার সময় আমরা দোকানে গিয়ে যাচ করতাম, বা আমরা স্টুডেন্টদের জিজ্ঞেস করতাম অন্যরা, এই কোন বইটা ভালো রে, কোন বইতে ভালো করে বোঝানো আছে, কোন বইতে অ্যাডিকুয়েট এক্সারসাইজে সাম দেওয়া আছে, বা টিচাররা কোন বইটা বেশি রেকমেন্ড করছেন। এইগুলো হচ্ছে ফিচার, রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বললে মনে থাকে। এই জন্যই আমি এগুলো এক্সাম্পল দিয়ে দিয়ে বলছি। এই কথাগুলোর মধ্যে কিচ্ছু নেই, এই কথাগুলোর মধ্যে রিপ্রেজেন্টস ডেটা ইন অ্যান আনঅ্যাম্বিগুয়াস ওয়ে, সেটা তো সবাই জানে। একটা গুড ফিচার হতে গেলে সেটা যে আনঅ্যাম্বিগুয়াস হতে হবে সেটা সবাই জানে। এগুলো আমি যার জন্য কিন্তু এই কথাগুলো আমি আর রিপিট করছি না, লেখা আছে তোরা দেখতে পারবি। আমি জিসটা শুধু বলছি ঠিক করে। এইবার দেখ মডেল ডেপ্লয়মেন্ট, last stage model deployment কি বলছে, the last stage is about putting a machine learning model into a production environment to make data driven decisions in a more automated way। বুঝলি, robustness, compatibility and scalability are important factors that should be tested and evaluated before deploying a model। তাহলে এগুলো সব চেক করতে হয়। রোবাস্টনেস মানে জানিস তো, যাতে কোনো একটা জায়গায় ফল্ট হলেও সেটা পুরো ভেঙে না পড়ে, মানে ফল্ট টলারেন্স আর কি। রোবাস্ট মানে যেটা কনসিস্টেন্টলি ফাংশন করবে। কম্প্যাটিবিলিটি, স্কেলেবিলিটি মানে তোরা আগে পড়েছিস, স্কেলেবিলিটি মানে লার্জ ভলিউমস অফ ডেটার জন্য যেন ঠিকঠাক কাজ করতে পারে। শুধু স্মল ভলিউম দিয়ে আমি টেস্টিং করলাম আর তারপর দেখা গেল ওই একই অ্যালগোরিদম লার্জ ভলিউমে গিয়ে ফেল করে গেল, এটা বললে কিন্তু হবে না। আমি দুটো অঙ্ক শিখছি মানে পরীক্ষায় ওই দুটো অঙ্ক এলেই পারবো করতে, অন্য কিছু এলে পারবো না, এইটা তো হবে না। আমি যখন কনসেপ্টটা শিখছি তখন আমাকে পুরো জিনিসটা ভালোভাবে শিখতে হবে, সেটাই তো স্কেলেবিলিটি। আমি যখন ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন শিখছি এমন ভাবে শিখবো যে কোনো সাম দিলে আমি ক্র্যাক করতে পারি সেটা। ওই দুটো সাম শিখে গেলাম অন্ধের মতো, ওই দুটো দিলে পারবো কি তিনটে দিলে পারবো, তাহলে তো সিস্টেমটা স্কেলেবলই হলো না। বুঝতে পারছিস কি বলছি? স্কেলেবিলিটি পড়েছিস হয়তো। Robustness, compatibility, scalability are the important factors that should be tested and evaluated before deploying a model। ঠিক আছে, এই যে another important part of the last stage is iteration and interpretation। It is critical to constantly optimize the model and pressure test the results। Constantly optimize the model মানে একবার অপটিমাইজ করা হয়ে গেল, তারপর আমরা চোখ বুজে জিনিসটাকে ছেড়ে দিলাম মানে মার্কেটে ছেড়ে দিলাম, তারপর দেখা গেল অন্যান্য ডেটাগুলোর জন্য ফেল করে যাচ্ছে, সেটা করলে তো হবে না। সেই জন্যই বলছি ইটারেশনটা কেন দরকার। ইটারেশন মানেই তো রিপিটেশন, মানে রেকারশন, তাই না? দেখ প্রথমেই বলেছিলাম রিকারেন্ট প্যাটার্নস অফ ডেটা, প্রথমেই একটা জায়গায় দেখিয়েছিলাম। তাহলে কেন এই যে রিকারেন্ট, কেন ইটারেশন, কেন এগুলো কনস্ট্যান্টলি অপটিমাইজ করে যেতে হচ্ছে। একবার কোনো একটা ফিচারকে আমি সিলেক্ট করলে বললাম যাও এটা দিয়ে তোমার সব ডেটা চলবে, এবার কর্মক্ষেত্রে এসে দেখলাম ব্যাস দুটোর জন্য চললো, 3 নম্বরের জন্য ফেল করে গেল, সেটা বললে হবে না, সেটা বললে হবে না। ওকে, at the end machine learning has to provide value to the business and make a positive impact, therefore monitoring the model in production is key। তো যাই হোক, মেশিন লার্নিং হ্যাজ টু প্রোভাইড ভ্যালু টু দ্য বিজনেস, সেটা তো বটেই। আমরা যাই কাজ করি না কেন, যেই অ্যালগোরিদমই বানাই না কেন, যেই মডেলই বানাই না কেন, সেটার একটা ভ্যালু থাকতে হবে মার্কেটে, সেটার একটা ভ্যালু থাকতে হবে মার্কেটে। সেই ভ্যালুটাই যদি না থাকে তাহলে আর কিসের জন্য করা, উলুপনে মুক্তা ছড়ানো, একটা প্রবাদ বাক্য আছে। মানে যাই করি না কেন সেটার জন্য একটা ফ্রুটফুল রেজাল্ট পাই আর কি। এই যে আমি এতক্ষণ ধরে চিৎকার করছি, যদি কারোর মাথায় কিছুই না ঢোকে তাহলে কি আমার ক্লাস নেওয়াটা সার্থক হলো? এই যে 1 ঘন্টা হতে চলে বক 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 করে যাচ্ছি, আমি তো ক্লাসটা নাও নিতে পারতাম, আমি তো পুরো মেটেরিয়ালটা তোদের সঙ্গে শেয়ার করেই দিয়েছি,
আমি তো বলতে পারতাম তোরা রিডিং পড়ে নিস, তোরা নিজেদের মতো মুখস্থ পড়ে নিস, এখান থেকেই কোয়েশ্চেন আসবে। আমি তো তা করিনি, আমি তো চাইলেই করতে পারতাম, তা কিন্তু করিনি। তাহলে কি এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট। এই যে পজিটিভ ইম্প্যাক্ট, প্রত্যেকটা কথাকে না রিয়েল লাইফের সঙ্গে মিলিয়ে মিলিয়ে পড়াবি। এই জিনিসগুলোর মধ্যে কিচ্ছু নেই, মানুষের জীবনে প্রতিটা মুহূর্তে সবকিছু জড়িয়ে আছে। মানুষের জীবনে প্রতিটা মুহূর্তে, তোদের যখন আমি C++ পড়িয়েছিলাম, স্ট্যাটিক ফাংশন পড়িয়েছিলাম, স্ট্যাটিক ভ্যারিয়েবল পড়িয়েছিলাম, মনে আছে? সে লাইব্রেরির বই, নিজের বই, হ্যাঁ, সেই কমন একটা ডেস্ক, হ্যাঁ, বা ধর একটা পার্কের একটা চেয়ার, মনে আছে? ওগুলো কেন পড়াতাম? সবই রিয়েল লাইফ এক্সাম্পল থেকে নেওয়া রে। কম্পিউটার সায়েন্স মানে আমাদের জীবনের বাইরে কোনো অংশ নয়, সবটাই আমাদের জীবনের মধ্যেই। সেই জন্যই আমি রিয়েল লাইফ এক্সাম্পল গুলো এরকম করে দিই। এই যে বাচ্চাদের শেখাচ্ছি ABCD, সুপারভাইজ লার্নিং, ওকে আমি ফিগারটা দেখিয়ে বলছি, দেখ বাবা এটা হচ্ছে A, তবে ওর মাথার মধ্যে ওই ফিগারটার সাথে ওই নামটা ট্যাগ হয়ে গেল, ওই যে ট্যাগ হয়ে গেল নামটা, দ্যাট ইজ দ্য লেভেল। এইটাই তো লেভেল ডেটা, এইটাই তো লেভেল ডেটা, এইটাই সুপারভাইজ লার্নিং। আমরা বাজার থেকে অনেকগুলো ভেজিটেবলস নিয়ে এলাম, নিয়ে এসে বাজারের ব্যাগটাকে মাটির মধ্যে ঢেলে দিলাম। এবার ঢেলে আমরা কি করছি, একটা একটা করে সেপারেট করছি। আলুগুলো একদিকে, পটলগুলো একদিকে, পেঁয়াজগুলো একদিকে, ঝিঙেগুলো একদিকে, মাছটা একদিকে করে দিলাম, ডিমগুলো একদিকে, দুধের প্যাকেট একদিকে। তাহলে এটা কি? আনসুপারভাইজ লার্নিং, ক্লাস্টারিং। ক্লাস্টারিং। আমরা হয়তো ভেজিটেবলস গুলোর নামও জানি না সব সময়। আমি দেখছি ও এই তো এই ভেজিটেবলটা একরকম শেপে, তার মানে এগুলো একটাকে নিয়ে গ্রুপ করে দেবো। হয়তো তোরা ধর কিরকম বেল পেপার কিরকম দেখতে হয় জানিস না, আমি কথার কথা বলছি। অ্যাভোকাডো দেখতে হয় কিরকম জানিস না, এগুলো একটু আনকমন, তো ওই জন্য এই আনকমন নামগুলো বলছি। তখন তোরা কি দেখবি, ও ঠিক আছে বাজার থেকে আনা হয়েছে তো এগুলো দেখতে একরকম, এগুলোকে আমি একটা গ্রুপে সরিয়ে দিলাম। এইটাই তো ক্লাস্টারিং। তাহলে আনসুপারভাইজ লার্নিং এটা কি আমাদের জীবনের বাইরের কোনো ব্যাপার? সুপারভাইজ লার্নিং এটা কি শুধু বইয়ের পাতায় লিখে রাখার ব্যাপার? আমাদের জীবনে এগুলো কাজে লাগছে না? আমরা ছোট থেকে সুপারভাইজ লার্নিং করে করে ট্রেন করে করে এই জায়গায় এসেছি। বাজার যখন রোজ করে আনছি, আনসুপারভাইজ লার্নিং আমরা লাগাচ্ছি না, ক্লাস্টারিং লাগাচ্ছি না। এইভাবে জিনিসগুলোকে ভাববি। কম্পিউটার সায়েন্সের কোনো কিছু জীবনের বাইরে নয়, সব কিছু আমাদের জীবনের মধ্যেই। সেই জন্যই আমি ভাবার চেষ্টা করি যে রিয়েল লাইফ এক্সাম্পল গুলো কি দেবো, বুঝলি? ওই যে বললাম, একটা ছোট্ট বাচ্চাকে রাইম শেখাতে গেলে আমি কি ওকে শেক্সপিয়ারের নভেল এনে দিয়ে বলবো নে পড় দেখি? ও তো সবে তখন ছোট্ট ছোট্ট শিখতেছে, মানে ওয়ার্ড গুলো শিখেছে, এবার একটু একটু করে সেন্টেন্স শিখছে। প্রথমে ও শেক্সপিয়ারের নোবেল পড়তে পারবে 3 বছর বয়সে কি 2 বছর বয়সে, যখন প্রথম অ্যালফাবেট গুলো শেখে? না। এটাই ডেটা কালেকশন। আর কত ইজি এক্সাম্পল দিয়ে বলবো? এটাই তো ডেটা কালেকশন। এবার তোকে যদি একটা ওরকম বাচ্চাদের বই দিয়ে বলা হয় সারাদিন তুই ওখানে হ্যান্ড রাইটিং লেখ ABCD, তুই পারবি? পাগল হয়ে যাবি। সেই জন্য যেই কাজ, যেই প্রজেক্ট, সেই প্রজেক্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ডেটাটাকে আমাকে কালেক্ট করতে হবে, তবে সেই মডেলটা ঠিকঠাক মতো ফাংশন করবে। বুঝতে পারলি কি বললাম? কেন আমি এক্সাম্পল গুলো দিচ্ছি? আমি রিয়েল লাইফ এক্সাম্পল গুলো দিই শুধু মনে রাখার জন্য, আর কিছু না। আমার টাইম ওয়েস্ট করাটা কোনো উদ্দেশ্যই না। যাই হোক, এবার দেখ, এই দেখ, ডেটা অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন মানে তো বুঝতেই পারছিস, গ্যাদারিং, অবটেইনিং। এই দেখ, ইট ইজ এসেনশিয়াল ফর অবটেইনিং হাই কোয়ালিটি ডেটা ফর মডেল ট্রেনিং অ্যান্ড অপটিমাইজিং পারফরমেন্স। ওকে, তাহলে কি হবে? যে তো ডেটা সেন্ট্রিক টেকনিক্স আর বিকামিং মোর অ্যান্ড মোর ইম্পর্টেন্ট across a wide range of industry. Okay, like what is data acquisition? The process of collecting and storing data for machine learning from a variety of sources is known as data acquisition. Acquisition মানেই তো বুঝতে পারছিস, গ্যাদার করা। এরা বলেছে অবটেন করা। আমি যে মানে ওয়ার্ডটা বললাম ওটা গ্যাদার, আর এরা বলেছে অবটেন। কোনো পার্থক্য আছে? আর বাকি সব বেকার কথা, কিচ্ছু না। মেন জিনিসটাই অ্যাকুইজিশন মানেই অবটেন করা বা গ্যাদার করা বা কালেক্ট করা। The process of collecting and storing data from machine learning from a variety of sources is known as data acquisition. Hello? The procedure entails gathering. ওই দেখ, গ্যাদারিংটা আবার বলেছে রে, আমার ওয়ার্ডটাও বলেছে। The procedure entails gathering, examining and using crucial data to guarantee precise measurements.
ইনস্ট্যান্টেনিয়াস অবজারভেশন অ্যান্ড নলেজেবল ডিসিশন মেকিং। তো যাই হোক, এবার বলছে হোয়াট ইজ ডেটা অ্যাকুইজিশন ইন মেশিন লার্নিং। আগে বললো হোয়াট ইজ ডেটা অ্যাকুইজিশন, কিরকম ঢংবাজিটা দেখ, প্রথমে স্টাইল করে বললো হোয়াট ইজ ডেটা অ্যাকুইজিশন হলো, এরপর বলছে হোয়াট ইজ ডেটা অ্যাকুইজিশন ফর মেশিন লার্নিং। তাহলে কি হবে? It refers to the procedure of obtaining and compiling data from diverse sources in order to test and train machine learning model. আমরা তো সবই অবটেন করছি ডেটাগুলোকে, ডেটাগুলোকে নিয়ে এবার কি করছি? In order to test and train machine learning models. বুঝতে পারলি ব্যাপারটা? আমি যে ডেটাগুলোকে কালেক্ট করছি, গ্যাদার করছি, সেগুলো কেন করছি? মেশিন লার্নিং মডেলগুলোকে আমরা ট্রেন করব বলে। মানে কিরকম নাটকবাজি দেখ, আর না মজা করে বলছি। এটা হচ্ছে ডিএকিউ আর এটা হচ্ছে ডিএকিউ ফর এমএল, ঠিক আছে? এত কিচ্ছু আর আমি পড়ছি না, সব বেকার জিনিস, রিডিং পড়ার কোনো মানেই হয় না। হোয়াট ডাজ দ্য ডিএকিউ সিস্টেম মেজার? দেখ ডিএকিউ সিস্টেম কি কি হতে পারে, মানে ডেটা অ্যাকুইজিশন, আমরা কি কি ডেটা গ্যাদার করতে পারি, কি কি ডেটা কালেক্ট করার দরকার পড়তে পারে। দেখ টেম্পারেচার, তাই না? দেখ টেম্পারেচার, এই যে তো টেম্পারেচার ডিটেক্টর, থার্মোমিটার, কি থার্মিস্টার্স, থার্মোকাপেলস, ওরে বাবা। প্রেসার, আচ্ছা প্রেসার তো ব্যারোমিটার দিয়ে মাপে নাকি? যাই হোক, ইন্ডাস্ট্রিয়াল অপারেশনস আছে। ভোল্টেজ, ভোল্টেজ, হ্যাঁ ভোল্টেজ লেভেলস ইন ইলেকট্রিক্যাল সার্কিটস, ওকে। তারপরে কারেন্ট, হ্যাঁ কারেন্ট আমরা অ্যাম্পিয়ারে মাপি না, মানে এগুলো এক্সাম্পল দিয়ে বলেছি আর কি। এই যে সেন্সার, এই যে কারেন্ট সেন্সার থাকে, শান্টস, কারেন্ট, হ্যাঁ শান্টস, এগুলো পড়েছিস তো 12-এ, শান্টস। আচ্ছা, তারপর হচ্ছে স্ট্রেন অ্যান্ড প্রেসার, এগুলো এক্সাম্পল আর কি। এই যে প্রেসার টেনসার থাকে, স্ট্রেন গজেস থাকে, ঠিক আছে। শক অ্যান্ড ভাইব্রেশন, এই যে ইন আ ভ্যারাইটি অফ ফিল্ডস ইনক্লুডিং মেকানিক্যাল, অ্যারোনটিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং, ভাইব্রেশন সেন্সার্স আর ইউজড টু মনিটর শক, ভাইব্রেশন অ্যান্ড অ্যাক্সিলারেশন। বুঝতে পারলি? আরপিএম, আরপিএম এর ফুল ফর্মটা কি জানো? রেভলিউশন পার মিনিট বোধহয়। আরপিএম, হ্যাঁ আরপিএম অ্যাঙ্গেল আর ডিসক্রিট ইভেন্টস, আরপিএম রেভলিউশন পার মিনিট। ওই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম পড়ানো, অ্যাঙ্গুলার মোমেন্টাম যখন পড়েছিলি ফিজিক্সে, তখন এই টার্মগুলো ছিল। আরপিএম, রোটেশন, এই তো রোটেশনাল স্পিড, অ্যাঙ্গেল, হ্যাঁ এই তো। আচ্ছা, ডিস্টেন্স, প্লেসমেন্ট, এগুলো এক্সাম্পল, বুঝতেই পারছিস। ওয়েট, ঠিক আছে। দেখ কম্পোনেন্টস অফ ডেটা অ্যাকুইজিশন সিস্টেম, মানে ডেটাটাকে আমরা অ্যাকোয়ার যে করব, অবটেন যে করব, গ্যাদার যে করব, তার জন্য কম্পোনেন্ট, এই যে সেন্সার, মেজারিং ইনস্ট্রুমেন্ট। আমার যদি টেম্পারেচার লাগে তো আমার একটা থার্মোমিটার লাগবে, ওই যে থার্মিস্টার না কি বলেছিল, দেখ সেন্সার আছে, সেন্সার এগুলো সব এক একটা প্যারামিটার, ভোল্টেজ, প্রেসার, টেম্পারেচার, এগুলো এক একটার জন্য এক এক রকমের সেন্সার থাকে। সিগন্যাল কন্ডিশনার, এই যে দেখ কি কি হতে পারে, দেখ অ্যাম্পলিফিকেশন, ফিল্টারিং, আইসোলেশন, ওকে। অ্যাম্পলিফিকেশন, ফিল্টারিং, আইসোলেশন, এগুলো থাকতে পারে। তারপর অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, এডিসি, এগুলো সব আর কি ডেটা অ্যাকুইজিশনের জন্য কাজে লাগাই আমরা। কি কি ইনস্ট্রুমেন্ট কাজে লাগিয়ে আমরা ডেটাটাকে অ্যাকোয়ার করব, ঠিক আছে। আচ্ছা, তারপর ডেটা লগার, ডেটা লগার, ম্যানেজিং ইনকামিং ডেটা, কন্ট্রোলিং দ্য অ্যাকুইজিশন প্রসেস। Data logger serves as the operations central nervous system. Central nervous system, ভাব। A device or software program known as the data logger is responsible for managing incoming data, controlling the acquisition process, and storing it for subsequently analysis. ঠিক আছে, ডেটা লগার, ডেটা প্রসেসিং ইউনিট। এই যে আফটার রিসিভিং দ্য ডেটা ফ্রম এডিসি, এডিসি মানে কি? অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, এই যে এডিসি, analog to digital converter, the system has dedicated card to process the signals, okay. So data processing unit, তো প্রসেসিং মানে এই যে স্যাম্পলিং, বাফারিং, ডেটা ট্রান্সফার। তারপর আসছে কি? ডেটা স্টোরেজ, ডেটা স্টোরেজ, the physical parameters are measured using sensors which convert the physical signals into electrical signals, ঠিক আছে, which convert the physical signals into electrical signals. The signals are then conditioned, amplified and converted into digital data using analog to digital converters. The digital data is then processed, analyzed and stored using computers and software. পুরো গল্প এগুলো, একটু পড়িস রিডিং,
না বোঝার কিচ্ছু নেই এগুলো। এগুলো ডেটা অ্যাকুইজিশন সিস্টেমের কি কি মানে কম্পোনেন্ট আছে আর সেটাই বলছে, এই যে কম্পোনেন্টস অফ ডেটা অ্যাকুইজিশন সিস্টেম, বুঝলি? সেন্সার, সেন্সার টেম্পারেচার সেন্সার হতে পারে, প্রেসারের সেন্সার হতে পারে, হ্যাঁ অনেক কিছুই হতে পারে, ইলেকট্রিক্যাল কোনো সেন্সার হতে পারে, এই যে সিগন্যাল কন্ডিশনার, এগুলো একটু গল্পের মতো পড়বি, এগুলো মুখস্থ করার কিন্তু কিচ্ছু নেই, এগুলো প্রিলিমিনারি জিনিস একদম। এইবারে বলছে ডেটা অ্যাকুইজিশনের মেজর পারপাস কি। What are the major purposes of data acquisition? Although there are many different and important reasons, some of the most important ones are as follows. The key major purpose: long-term analysis and trend detection. Long-term analysis and trend detection. Measurement that is accurate and dependable. ঠিক আছে, ইন্ডাস্ট্রি লিডিং ডিভাইসেস, এগুলো কি বলবো বল গল্প, আমি স্লাইড একদম রিডিং পড়বো না। এনহ্যান্স প্রোডাক্টিভিটি অ্যান্ড ডিপেন্ডেবিলিটি অফ মেশিনস, ফাস্টার প্রবলেম অ্যানালিসিস রেজলিউশন, দেখবি এগুলো অসহ্য লাগে রিডিং করতে আমার। হ্যাঁ, রিডাকশন অফ ডেটা রিডান্ডেন্সি, এই যে ডেটা রিডান্ডেন্সিটাকে সবসময় আমরা রিডিউস করতে চাই, এটা ডিবিএমএস এও পড়েছিস যে রিডান্ডেন্ট ডেটা যদি থাকে কোনো টেবিলে তাহলে সেটা কিন্তু খুব মুশকিল হয়ে যায়, একটা টেবিল আপডেট হলে আরেকটা টেবিলে ঠিকঠাক মতো আপডেট হয় না, ডেটা রিডান্ডেন্সিটাকে আমাকে ঠিকঠাক মতো মেনটেন করতে হয়। এবার টাইপস অফ ডেটা অ্যাকুইজিশন সোর্সেস, এই দেখ কি কি সোর্সেস আছে, সেন্সার, আইওটি ডিভাইস, এগুলো কি বলবো বল, নেটওয়ার্ক ডিভাইস, এগুলো একটু রিডিং করিস কেমন, এগুলো বলে আমি একদম এনার্জি নষ্টই করব না, মেন যে জিনিসটা সেটাই শুধু আমি বলি, বুঝতে পারলি? মেন যে জিনিসটা, মেশিন লার্নিং এর পুরো প্রসেসটা 7খানা স্টেজ আছে, সেটাই আজকের মেন জিনিস ছিল, আর বাকি এগুলো সব হাবি যাবি, হাবি যাবি মানে ওই আর কি, মজা করে বলছি, হাবি যাবি মানে আগে পরে তো অনেক কিছুই থাকে, সেগুলো সব ডাইলুটেড কথা, ডাইলুটেড কথা কোনটা সেটা তোরা নিজেরাই বুঝতে শিখবি আস্তে আস্তে। একটা 90 পাতা ডকুমেন্ট দিয়ে দিলে কতটুকু তার সার অংশ আর বাকিটা কতটা ডাইলুটেড তোরা নিজেরাই বুঝতে শিখবি। এটা আমি তোদের থেকে অনেকটা বড় বলে আমার বুঝতে কোনো কষ্ট হয় না যে কোনটা ডাইলুটেড আর কোনটা এক্স্যাক্ট, সেই জন্য আমি ডাইলুটেড জিনিসগুলোকে স্ক্রল করে করে জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি, এই ডাইলুটেড জিনিসগুলোকে আমি একদমই এক্সপ্লেন করব না, সব তোদের কাছে দেওয়াই আছে, তোরা নিজেরাই পড়ে বুঝতে পারবি। ওকে, সেই জন্য আমি মেন যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, আমার কাছে যেগুলো মনে হচ্ছে যে ইম্পর্টেন্স আছে, আমি শুধু সেইটাকে হাইলাইট করছি। এই যে ফিচার ইঞ্জিনিয়ারিং, দ্য হার্ট অফ দ্য মেশিন লার্নিং অ্যালগোরিদম, ফিচারগুলোকে ঠিকঠাক মতো সিলেক্ট না করলে কোনো অ্যালগোরিদমই ঠিকভাবে কাজ করবে না, বুঝতে পারলি? ফিচার ইঞ্জিনিয়ারিং ইজ দ্য প্রসেস অফ ট্রান্সফর্মিং র ডেটা ইনটু ফিচার্স দ্যাট আর সুটেবল ফর মেশিন লার্নিং মডেলস। ওই যে বললাম বই কেনার সময় আমরা 1000টা ফিচার দেখছি, শুধু বইয়ের মলার দেখে কিন্তু, মানে বইয়ের কভার দেখে বিচার করলে কিন্তু সেটা খুব বোকামি। আমি এটাই শুধু ভাবি, এই জন্যই কিন্তু এই এত সুন্দর কথাটা আছে প্রচলিত যে ডু নট জাজ আ বুক বাই ইটস কভার, কভার ইজ নট অ্যাট অল অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ফিচার ফর জাজিং আ বুক, বুঝতে পারলি? একটা বইকে জাজ করার জন্য তার কভারটা কোনো ফিচার নয়, তার ভেতরের কি লেখাটা আছে সেইটা ফিচার। বোকারা কি করে, কভারটা দেখে অ্যাট্রাক্টেড হয়, তা কিন্তু নয়। এই যে ডু নট জাজ আ বুক বাই ইটস কভার, এই কথাটা কিন্তু আমার নয়, এটা কিন্তু একটা প্রচলিত কথা, এটা আমরা সবাই জানি, অনেকেই শুনেছি, কিন্তু এই কথাটার পেছনে কিন্তু গভীর অর্থ আছে। তা কি? সুতরাং কভার যেটা সেটা মোটেও একটা ইম্পর্টেন্ট ফিচার নয় বই চুজ করার জন্য। তাহলে কোনটা ইম্পর্টেন্ট ফিচার সেইগুলোকে আমাকে জাজ করতে হবে, যে কোনটা ইম্পর্টেন্ট ফিচার আর কোনটা ইউজলেস ফিচার। এই দেখ, it is the process of selecting, extracting and transforming the most relevant features from the available data to build more accurate and efficient machine learning models. বুঝতে পারলি? এই হচ্ছে ব্যাপার, আমাকে দেখতে হবে যে কোন ফিচার গুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট আছে, কোন ফিচার গুলো সব থেকে ইম্পর্টেন্ট, সেইটার উপর বেস করে আমাকে সিলেক্ট করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে, তারপর ট্রান্সফর্ম করতে হবে। The success of machine learning models heavily depends on the quality of the features used to train them.
ওই যে বললাম, আমি একটা অথরের বই চুজ করব, ওই কভার দেখে জাজ করলাম তো এর কভারটা কিরকম একটা লাগছে, কিরকম একটা ফেড লাগছে, ফ্যাকাশে ফ্যাকাশে কভারটা, এই বইটা মনে হয় ভালো হবে না। না রে বাবা, খুলে দেখ ওর মধ্যে কত মণিমাণিক্য সাজানো আছে। দ্যাট ইজ দ্য ফিচার ইঞ্জিনিয়ারিং। বইয়ের কভারটা মোটেও কোনো ফিচার নয়। একটা অথর সুন্দর করে একটা বই লিখলো, হয়তো কভারটা অত আই ক্যাচিং হলো না, তার মানে তার বইটা খারাপ না। দ্যাটস ওয়াই কভারটা কোনো ফিচার নয়। আমি কেন এই এক্সাম্পল গুলো দিচ্ছি যাতে মনে থাকে। এগুলো কিন্তু পরীক্ষার খাতায় লেখার কোনো দরকার নেই। এই কভার মভার এসব কিচ্ছু লিখবি না কিন্তু, আমি মনে রাখার জন্য বলছি। ফিচার ইঞ্জিনিয়ারিং একটা বই কিনতে গেলে আমরা দেখবো যে এক্সাম্পল সাফিসিয়েন্ট আছে তো, এক্সারসাইজ গুলোতে বেশ অ্যাডিকুয়েট নাম্বার অফ প্রবলেমস আছে তো, বা সেই প্রবলেম গুলো সলিউশন দেওয়া আছে কি পিছনের দিকে, ইন্ডেক্সিং আছে তো, কোনো একটা টার্মের যদি আমি সার্চ করতে চাই সেই টার্মটা, মানে ধর আমি সি প্লাস প্লাস এর বই কিনতে যাচ্ছি, পলিমরফিজমটা আমি দেখতে চাই, তাহলে পি দিয়ে ইন্ডেক্সে পি দিয়ে সার্চ মারলে পলিমরফিজমটা কত পাতায় পেয়ে যাব। সেই রকম ইন্ডেক্সিং করা আছে তো। আমি নিজে একজনকে দেখেছি, বায়োলজি একজন টিচার, ওনার বইতে ইন্ডেক্সিং ছিল না বলে উনি খুব রেগে যেতেন, আরে এত বড় একটা বই আমি ইন্ডেক্স ছাড়া কি করে বার করব বলতো। আমি নিজে দেখেছি। এইগুলো হচ্ছে ফিচার, এইগুলোই হচ্ছে ফিচার। বুঝতে পারলি যে কতটা সুন্দরভাবে কন্টেন্টটা সাজানো আছে। হ্যাঁ, ওই মলার দেখে মলারটা কিরকম ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, বইটা ভালো হবে না। নো, মানে যে মলারটা, যে কভারটা, ইট ইজ নট অ্যাট অল অ্যান ইম্পর্টেন্ট ফিচার ফর সিলেক্টিং আ বুক। তার মানে বুঝতে পারলি ফিচার ইঞ্জিনিয়ারিং কাকে বলছে। দেখ আর কত সুন্দর করে বলবো, আমার এগুলো ভাবতে হয় একটুখানি, বুঝলি, যে ফিচার ইঞ্জিনিয়ারিং এত কিছু যে লেখা আছে, 7-5 মাথা মুন্ডু যে লেখা আছে, এটা রিয়েল লাইফের সাথে ম্যাচ করবো কি করে। আমরা ধর যখন ড্রেস কিনতে যাই, হ্যাঁ আরো একটা এক্সাম্পল, ধর আমরা যখন ড্রেস কিনতে যাই, ড্রেস মেটেরিয়াল, সে আমরা প্যান্ট কিনি, জামা কিনি, যা হোক কিছু একটা কিনি, আমরা শুধু কালারটা দেখি, এই কালারটা খুব সুন্দর, এবারে ডার্ক মেরুন, ডার্ক ব্লু, আমার নেভি ব্লু খুব পছন্দ, এবারে ডার্ক নেভি ব্লু, আমি নেভি ব্লু দেখলেই কিনে ফেলি চট করে। কিন্তু তারপর বললো না রে, শুধু রং দেখলে তো হবে না, শুধু কালার দেখে কি আমরা কিনি। হ্যাঁ, কালার একটা ফিচার, ঠিক আছে, আমার এই কালারটা পছন্দ, আমার রেড পছন্দ, আমার ব্লু পছন্দ, কি আমার ব্রাউন পছন্দ, আমি ওইগুলোর ওপরে একটু ঝুঁকে থাকি। রেড, ব্লু, ব্রাউন, আমার এই রংগুলো খুব পছন্দ। কিন্তু শুধু তো কালার দেখে জাজ করলে হবে না, আমাকে তো কাপড়টা দেখতে হবে কিরকম, সেটা কটন নাকি সিল্ক মেশানো, নাকি ওই 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 কি বলে ছতার মাথা, ওই নাইলন মেশানো, তাই না। তা কাপড়টা যদি ভালো না হয়, ধর যদি আমার গরমকালে পরে সেটা কমফোর্টই ফিল না হয়, তাহলে কি সেটা কেনাটা ঠিক হবে না। তাহলে এইগুলো হচ্ছে ফিচার। শুধু কালার দেখে অ্যাট্রাক্টেড হলে হবে না। একটা জামা কিনতে গিয়ে দেখলাম আরে সুন্দর রংটা, লাল টুকটুকে রং, কিনে ফেললাম। আমি হরদম এগুলো করতাম নিজে, জানিস, হরদম অনলাইনে জামা দেখতাই তো নেভি ব্লু জামা কিনে ফেলি, এই তো একটা লাল জামা কিনে ফেলি। তারপর বকা খেতাম বাড়ি যখন ডেলিভারি দিত, মানে জামাটা যখন বাড়িতে আসতো, উদম বকা খেতাম, কাপড়টা দেখিসনি কি বাজে কাপড়, জ্যাল জ্যাল করছে পুরো। এটা আমার স্বভাব ছিল বলে আমি বলছি, এটা আমার রিয়েল লাইফে এক্সাম্পল একদম। তাহলে এইটাই তো ফিচার ইঞ্জিনিয়ারিং। শুধু কালার দেখলে হবে না, আমাকে তার ইয়েটা, যেটা কোয়ালিটিটা দেখতে হবে, ফ্যাব্রিক যে কোয়ালিটি সেইটা দেখতে হবে। তারপর ঠিকঠাক মেজারমেন্ট আছে কিনা, আমার কিরকম মেজারমেন্ট দরকার, সেই মেজারমেন্টটা ঠিকঠাক মতো আছে কিনা, কাটিংটা আমার ঠিকঠাক মতো পছন্দ হলো কিনা, আমি ফুল স্লিভ পরবো না হাফ স্লিভ পরবো না কোয়ার্টার স্লিভ পরবো, সেটা আছে কিনা ঠিকঠাক মতো। হ্যাঁ, তারপর জামাটার লেন্থ কতটা, এই সবগুলো হচ্ছে ফিচার। ওই টুক করে নেভি ব্লু দেখেই আমি আগে কিনে ফেলতাম, টুক করে লাল একটা রং দেখে কিনে ফেলতাম, তারপর যেই ডেলিভারি দিয়ে যেত উদাম ছাড় খেতাম। কেন, আমি শুধু ফিচার হিসেবে দেখতাম ওই কালারটাকে। আমি ভুল ফিচার ইঞ্জিনিয়ারিং করতাম তখন, বুঝতাম না, বয়সও কম ছিল। আরে একটা সুন্দর জামা কিনে ফেলি, তারপর যেই আসতো দেখা গেল একেবারে বাজে কাপড়, সঙ্গে সঙ্গে রিটার্ন পাঠাতে হতো। তার মানে বুঝতে পারছিস কতটা ইম্পর্টেন্ট এই ফিচার ইঞ্জিনিয়ারিং মেশিন লার্নিং এর জন্য। ওকে, in the context of machine learning, a feature is an individual measurable property or characteristics of a data point that is used as input for a machine learning algorithm. ওই যে also known as variable or attribute। শুধু কালার দিয়ে আমি জামা কাপড় জাজ করতাম, তো আমাকে ফ্যাব্রিক কোয়ালিটিটা দেখতে হবে,
তার মেজারমেন্ট ঠিকঠাক আছে কিনা, সাইজ ঠিকঠাক আছে কিনা দেখতে হবে। আমি কতটা লেন্থ চাইছি, অনেকে শর্ট লেন্থ পরে কি অনেকে লং লেন্থ পরে, সেগুলো দেখতে হবে। হাফ স্লিভ না ফুল স্লিভ, স্লিভের লেন্থটা আমাকে দেখতে হবে, কত বড় হাতা সেটা দেখতে হবে। মানে এগুলো বলছি আর কি এক্সাম্পল, এগুলো আমি নিজেও দেখতাম না যখন আরো অল্প বয়স ছিল, তখন টুকটাক এরকম রং দেখে কিনে ফেলতাম খালি। তারপর বলছি শুধু রং দেখে কিনলে হয়? হ্যাঁ, কালার ইজ আ ফিচার, সেটা ঠিক আছে, বাকিগুলো ফ্যাব্রিক কোয়ালিটি দেখতে হবে। মেন তো ফ্যাব্রিক। আমি যদি গরমকালে পরে সেটা কমফোর্টই না পাই তাহলে কেন কিনবো? হ্যাঁ, এবার যদি বর্ষার জন্য আমি কিছু কিনতে চাই তখন সেটা পিওর কটন না হলেও চলবে, তখন ধর সেটা একটু সিনথেটিক করলাম, কারণ বর্ষাকালে জল লাগলে জলটা ধুয়ে যায়, তাই না? মানে জলটা আর কি ঝরে যায় সিনথেটিক জামা থেকে, তখন আমি সিনথেটিক জামাগুলো বর্ষাকালের জন্য কিনতাম। কিন্তু এগুলো প্রথমে কিন্তু এক্সপেরিয়েন্স না থাকলে তাহলে কিন্তু খুব মুশকিল হবে। রং দেখে বাচ্চাগুলো করে যা, ওই আমিও তাই করতাম, এই রংটা পছন্দ, এই জামাটাই কিনবো, ব্যাস। তারপর দেখা গেল একবারে যা তা একেবারে, মানে বুঝতে পারছিস? এইগুলো হচ্ছে ফিচার। একটা পাইথনের বই কিনতে গেলে আমি ওই কভারটা দিয়ে জাজ করব না কখনো, আমি কখনোই কভার দিয়ে জাজ করব না যে দেখি কিরকম চকরা বকরা একেবারে ঝাঁ চকচকে একখানা একটা কভার দিয়েছে সেটা দেখে কিনে ফেললাম। সেটা করলে কিন্তু হয় না, যদিও আজকাল যুগ হয়তো সেরকম করেছে, বাট সেটা বললে কিন্তু কখনোই হয় না। ভেতরটাকে দেখতে হবে তো কি আছে। হয়তো সেই অথরটা খুব লুসিডলি লিখেছে, কিন্তু কভারটা হয়তো অতটা আই ক্যাচিং নয়, তাতে কি? সেই জন্য কি করতে হবে, আমাকে রেকমেন্ডেশন নিতে হবে টিচারদের থেকে, যে ওনারা কোনটা বলছেন ভালো। আমরা বলে দিই না, দেখ এই বইটা পড়, দেখবি ওখানে সুন্দর লেখা আছে। তা আমরা কেন বলি? আমরা কি ওই বইয়ের কোম্পানি থেকে কমিশন পাবো? না, আমরা তো আর কমিশন পাবো না রে বাবা। আমরা স্টুডেন্টদের ভালোর জন্য বলি যে হ্যাঁ এই বইটা পড়তে পারিস, সেই বইটা ভালো, হ্যাঁ ওই লেখাটা পড়তে পারিস, হ্যাঁ ওই অথরের বইটা আমি নিজেও পড়েছি, আমার কাছেও আছে, ওটা পড়তে পারিস ভালো। তাহলে এইগুলো হচ্ছে ফিচার, বুঝতে পারলে? যে নিড ফর ফিচারিং, দেখ কত কথা লিখে গেছে, হোয়াট ইজ আ ফিচার, সব কিন্তু ওই যে বললাম ডাইলুটেড কথা, আসল কথাটা কিন্তু আমি বলে দিয়েছি। ফিচার্স ক্যান বি নিউমারিক্যাল, ক্যাটাগরিক্যাল, টেক্সট বেস, সব বলে দিয়েছি। ওই যে নিউমারিক্যাল, ধর একটা জামা কিনতে গেলে তার মেজারমেন্ট এরকম আর কি। ক্যাটাগরিক্যাল ধর কিরকম, সেটা আমি মানে পাঞ্জাবি কিনছি নাকি ধর কুর্তা কিনছি, নাকি জিন্স লেগিংস কিনছি, নাকি যাই হোক এরকম ক্যাটাগরি আর কি। আমি তো খুব একটা ক্যাটাগরি অত বলছি না, ড্রেস নিয়ে তো অত ঘাটাঘাটি করি না আসলে, ওই জন্য আর কি। তোরা যারা অনেক রকমের ড্রেস পরিস তগুলো এরকম ক্যাটাগরি গুলো তোরা ভালো বলতে পারবি। আমার অত ড্রেস নিয়ে ফ্যাসিনেশন নেই, ওই জন্য টুকটাক বললাম। ধর কেউ শাড়িও কিনতে পারে, কেউ সালোয়ারও কিনতে পারে, হ্যাঁ এরকম আর কি। এবার সব ডাইলুটেড কথা, এগুলো নিজেরা পড়ে নিবি, আসলটা কিন্তু আমার যা বলার বয়ে গেছে। নিড ফর ফিচার ইঞ্জিনিয়ারিং ইন মেশিন লার্নিং, উই ইঞ্জিনিয়ার ফিচার্স ফর ভেরিয়াস রিজনস। এই যে ফিচারগুলোকে আমরা সিলেক্ট করছি তার অনেক কারণ থাকে। এই যে ইমপ্রুভ ইউজার এক্সপেরিয়েন্স, ইমপ্রুভ ইউজার এক্সপেরিয়েন্স, এই যে বাই অ্যাডিং নিউ ফিচার্স উই ক্যান মেক দ্য প্রোডাক্ট মোর ইনটিউটিভ, এফিশিয়েন্ট অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি, তাই না? একটা ল্যাপটপ কিনতে গেলে আমরা তার জিজ্ঞেস করি তার র্যাম কত, তার হার্ড ডিস্ক কত, হ্যাঁ তারপর সেটা এই মানে হার্ড ডিস্ক ড্রাইভ নাকি এসএসডি, এখন তো এসএসডি চলে, তার ব্যাটারি লংজিভিটি কিরকম হবে, তার স্ক্রিনের কতটা সাইজ, হ্যাঁ আমরা অনেক কিছু জিজ্ঞেস করি। একটা ফোন কিনতে গেলেও আমরা জিজ্ঞেস করি তার ক্যামেরাটা কত মেগাপিক্সেল, তার র্যামটা কত, তার কত হার্ড ডিস্ক স্টোরেজ আছে, তাই না? কি কি অ্যাপ সাপোর্ট করে, এগুলো আমরা দেখি। তো যত এরকম ফিচার গুলো বাড়াবো তত জিনিসটা কি হবে, আমাদের স্যাটিসফ্যাকশনটা ইনক্রিজ করবে। একটা ফোন দেখতে গেলে শুধু কি আমরা ফোনের স্ক্রিন সাইজটা দেখি, আমরা জিজ্ঞেস করি না এটা র্যাম কত দাদা, এটার হার্ড ডিস্ক কত, হ্যাঁ এটার কত মেগাপিক্সেল ক্যামেরা, ফ্রন্ট মানে হচ্ছে তো ফ্রন্ট ক্যামেরা কত, ব্যাক ক্যামেরা কত, এর ব্যাটারি মানে হচ্ছে কিরকম ক্যাপাসিটি, আমরা এত কিছু জিজ্ঞেস করি, তবে আমরা একটা লেভেলে গিয়ে স্যাটিসফাই হয়ে একটা জিনিসকে পারচেস করি। তাহলে এইগুলো যত ফিচার বাড়বে তত আমাদের স্যাটিসফ্যাকশন লেভেলটাও আরো বাড়বে। আমি একটা টিভি কিনতে গেলাম, টিভিটাকে দেখে দেখলাম বাহ বেশ বড় সড়ো আছে, এটা কিনে নি, না তারা অনেক ফিচার তো দেখি আমরা, তাই না?
আমরা টিভিটাকে চালাতে বলি, চালিয়ে দেখি যে কিরকম পিকচার কোয়ালিটি আছে। ওই আছে না এলইডি এলসিডি, এখন তো সবই মনে হয় এলইডি হবে। আমরা আমরা অনেক রকম সবকিছু দেখতে থাকি যে কালার কম্বিনেশন, কালার কোয়ালিটিটা কেমন আসছে, পিকচার কোয়ালিটি কেমন আসছে, অনেক কিছু দেখি আমরা। এই যে এসি কিনতে গেলে আমরা দেখি ওটা ইনভার্টার এসি নাকি নন ইনভার্টার এসি, হ্যাঁ ওটা 1.5 টন না 2 টন, এইগুলো হচ্ছে সব নিউমারিক্যাল মানে ফিচার। দেখ এখানে বলেছে না ফিচারটা নিউমারিক, হ্যাঁ ফিচারটা নিউমারিক এখানে বলেছে, ফিচারটা নিউমারিক বলেছে। ফিচার নিউমারিক হতে পারে, টেক্সট হতে পারে, হ্যাঁ এগুলো হতে পারে। তো এক একটা জিনিসের এক এক রকম। এসির যেরকম ধর যে সাইজটা 1.5 টন বা 2 টন, এটা একটা নিউমারিক ফিচার। ইনভার্টার ইয়েস অথবা নো হতে পারে, ইনভার্টার এসিও হতে পারে, নন ইনভার্টার এসিও হতে পারে, হ্যাঁ আবার স্প্লিট এসিও হতে পারে, উইন্ডো এসিও হতে পারে, যদিও এখন উইন্ডো এসি খুব কম মনে হয়, সবই এখন স্প্লিট এসি চলছে। ইভেন এরকমও হয় যে ওই যে ওই সিলিং এসি গুলো থাকে না, সিলিং এ লাগানো থাকে এসি গুলো, অনেক জায়গায় দেখেছিস তোরা সিলিং এসি থাকে, অনেক ক্লাসরুমে দেখবি এরকম সিলিং এ এসি থাকে, আমি অনেক নার্সিং হোমেও দেখেছি ওপরে থাকে এসিটা। তা আমরা সেগুলো বাড়িতে হয়তো খুব একটা লাগাই না, সেগুলো নার্সিং হোমে আমি দেখেছি বা অন্যান্য ইনস্টিটিউটে ক্লাসরুমে বা ল্যাবেও আমি দেখেছি এরকম সিলিং এ থাকে এসি। বাট উইন্ডো এসি মনে হয় এখন খুব কমই চলছে বা সেরকম আর দেখা যায় না। যাই হোক, এগুলো কিন্তু ফিচার। আমি এসি কিনতে গেলে কি শুধু বলি একটা একটা ডাইকিনের এসি দিয়ে দিন, আমি কিনে নিয়ে বাড়ি চলে যাচ্ছি? আমরা গিয়ে বলি একটা হিটাচির এসি দেখান, আমি এক্ষুনি কিনে নিয়ে বাড়ি চলে যাচ্ছি, আমাকে 1000টা ফিচার বলতে হবে, কি 1.5 টন না 2 টন, সেটা ইনভার্টার এসি নাকি নন ইনভার্টার এসি, হ্যাঁ এরকম নানান ফিচার আমরা বলি। 5 স্টার না 3 স্টার না 4 স্টার, যত স্টার হবে তত পাওয়ার কনজাম্পশনটা কম হয়, এইগুলো তো ফিচার। আমি শুধু একটা একটা এসির দোকানে গিয়ে দেখলাম বাহ এই এসিটা দেখতে বেশ সুন্দর, দিয়ে দিন দাদা এটা দিয়ে দিন, ব্যাস তারপর বাড়ি এসে আসার পর দেখলাম 1000টা গন্ডগোল, সেটা কি অপটিমাল হলো না? তাহলে এই যে ফিচার ইঞ্জিনিয়ারিং গুলোর কথা আমরা ভাবছি, এইগুলোই অপটিমাইজ করতে হবে আমাদের, আরো ভাবতে হবে যে কি কি ফিচার দেখে আমরা তবে জিনিসটা পারচেস করব। একটা মোবাইল কিনতে গেলে আমরা কি এরকম এরকম শুধু চেহারাটা দেখে নিয়ে নি, বাহ এই দেখতে শুনতে বেশ ভালোই, এটা নিয়ে নি, না তা কখনো। আমরা জিজ্ঞেস করি এর র্যাম কত, এর হার্ড ডিস্ক কত, এর ফ্রন্ট মেগাপিক্সেল ক্যামেরা কত, এর ব্যাক মেগাপিক্সেল ক্যামেরা কত, এর ব্যাটারি লংজিভিটি কতক্ষণ, এত কিছু জিজ্ঞেস করি। তোরা হয়তো আরো অনেক কিছু জিজ্ঞেস করি, প্রসেসরের স্পিড কত, হ্যান ত্যান, তাই না? এত কিছু জিজ্ঞেস করার পর তারপর আমরা ডিসাইড করি এটা কিনবো কি কিনবো না, নাকি অন্য কিছু দেখবো। এইটাই ফিচার ইঞ্জিনিয়ারিং। সব ডাইলুটেড কথা লিখে গেছে দেখ, সব বাজে বাজে, মানে বাজে বাজে না, মানে বেকার কথা দিয়ে ভরিয়েছে আর কি, আসল জিনিসটা আমার বলা হয়ে গেছে, বুঝলি? এবার দেখ প্রসেস ইনভলভড ইন ফিচার ইঞ্জিনিয়ারিং। আচ্ছা কি কি প্রসেস? ফিচার ক্রিয়েশন, ফিচার ট্রান্সফরমেশন, ফিচার এক্সট্রাকশন, ফিচার সিলেকশন, ফিচার স্কেলিং, এই এতগুলো হচ্ছে আমার ফিচার ইঞ্জিনিয়ারিং। ফিচার ক্রিয়েশন, ফিচার ট্রান্সফরমেশন, ফিচার এক্সট্রাকশন, সিলেকশন, স্কেলিং, এই যে এগুলো সব বলবি গল্পের মতো। টাইপস অফ ফিচার ক্রিয়েশন, দেখ ডোমেন স্পেসিফিক, ডোমেন স্পেসিফিক, ওই যে বিজনেস রুল, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, ডেটা ড্রিভেন, এ পুরো গল্প, পুরো ডাইলুটেড গল্প এগুলো। হ্যাঁ এগুলো আমি আর অত পড়ে আমি আর বক করছি না, এগুলো বুঝতেই পারবি। ফিচার জিনিসটাই হচ্ছে মেন। দা ফিচার ট্রান্সফরমেশন, ইট ইজ দ্য প্রসেস অফ ট্রান্সফর্মিং দ্য ফিচার্স ইনটু আ মোর সুটেবল রিপ্রেজেন্টেশন ফর দ্য মেশিন লার্নিং মডেল। It is done to ensure that the model can effectively learn from the data. ওই যে ডেটাটাকে আমি ইয়ে করলাম, মানে প্রেজেন্ট করলাম, দেখ প্রথম স্টেজ কি ছিল, ডেটা কালেকশন, তারপর ডেটা প্রিপারেশন। ওই যে ডেটা প্রিপারেশন হলো, মানে প্রি প্রসেসিং করেছিলাম, তারপর সেখান থেকে ডেটাটাকে ঠিকমতো ট্রান্সফর্ম করতে হবে। ইট ইজ দ্য প্রসেস অফ ট্রান্সফর্মিং দ্য ফিচার্স, ফিচারগুলোকে ঠিকমতো ট্রান্সফর্ম করে মোর সুটেবল রিপ্রেজেন্টেশন। এই দেখ টাইপস অফ ফিচার ট্রান্সফরমেশন, কি কি ফিচার ট্রান্সফরমেশনের মানে রুল আছে দেখ, নর্মালাইজেশন, স্কেলিং, এনকোডিং, ট্রান্সফরমেশন, ঠিক আছে? এগুলো সব এক একটা ফিচার ট্রান্সফরমেশনের রুল।
এই যে ট্রান্সফর্মিং ক্যাটাগরিক্যাল ফিচার্স ইনটু আ নিউমেরিক্যাল রিপ্রেজেন্টেশন। এক্সাম্পলস আর এই যে ওয়ান হট এনকোডিং, এগুলো পড়বি দেখবি। ওয়ান হট এনকোডিং মানে একটা টেন্সার আছে, যখন টেন্সার মানে কি, অ্যাকচুয়ালি টেন্সার মানে হচ্ছে ভেক্টর। হ্যাঁ, ভেক্টরে দেখবি একটা রো অফ বিটস থাকে, তার একটা বিট শুধু ওয়ান থাকে আর বাকি সবগুলো জিরো থাকে, ওইটাকে বলে ওয়ান হট এনকোডিং। মাল্টি ডাইমেনশনাল ডেটা তো হয় এগুলো, এগুলো তো অত সহজে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নয়, এগুলো মাল্টি ডাইমেনশনাল ডেটা। তো সেখানে কি হয়, ওয়ান হট এনকোডিং মানে হচ্ছে একটা রো অফ বিটস থাকে, তার একটাই বিট শুধু ওয়ান আর বাকি সব কটা জিরো, মানে সেই ফিচারটাই বোঝাচ্ছে শুধু ওয়ান আর বাকি সব কটা অফ মানে জিরো। বুঝলি? এই যে টাইপস অফ ফিচার ট্রান্সফরমেশন। Rescaling the features to have a similar scale, having a standard deviation of 1, মানে আমি তো ফিচারটা পেলাম, ফিচারের সেট গুলো পেলাম, কিন্তু দেখা গেল সেটা অনেকটা মানে স্ক্যাটার হয়ে রয়েছে আর কি, ভ্যালুগুলো স্ক্যাটার করে রয়েছে। তখন আমাকে কি করতে হবে, এমন ভাবে জিনিসগুলোকে স্কেল করতে হবে যাতে তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা 1 হয়ে যায়। বুঝতে পারলি? এইগুলো কেন করা হয়? নর্মালাইজেশন, এই যে নর্মালাইজেশন প্রথমেই তো বলেছে, হ্যাঁ এই যে 0 to 1 এর মধ্যে আমি রেঞ্জে ফেলে দিচ্ছি। এটা করে কেন করি? যাতে আমার প্লট করতে সুবিধা হয়। আমি কতগুলো ডেটা জোগাড় করলাম, তার ধর লোয়েস্ট ভ্যালু হচ্ছে 10, হাইয়েস্ট ভ্যালু ধর 1000, আমি বলছি কোনো একটা কিছু। ধর আমি বিভিন্ন জায়গা টেম্পারেচার জোগাড় করলাম, একটা জায়গা ধর 10 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা হচ্ছে লোয়েস্ট টেম্পারেচার, আরেকটা জায়গা ধর খুব গরমের জায়গা 50 ডিগ্রি সেন্টিগ্রেড, বা ধর খুব ঠান্ডার জায়গায় আমার নেগেটিভেও চলে যেতে পারে, 0 ডিগ্রি কি -2 ডিগ্রি। তাহলে দেখ স্ক্যাটার করে রয়েছে কিরকম ডেটাগুলো। তার -2 ডিগ্রি খুব ঠান্ডার জায়গা যেখানে বরফ পড়ছে, আর ধর ডেজার্টে গিয়ে হলো 50 ডিগ্রি সেন্টিগ্রেড, ধর সাহারা ডেজার্টে গিয়ে ওখানে দেখলাম 50 কি তারও বেশি। তাহলে এই যে স্ক্যাটার করে রয়েছে ডেটার রেঞ্জটা, এইটাকে আমি 0 থেকে 1 এর মধ্যে নর্মালাইজ করে নিয়ে এলাম। এতে করে কেন হলো, আমার তাতে জিনিসটা প্রসেসিং এ সুবিধা হবে। বুঝতে পারলি? এটাকেই বলছে স্কেলিং। ওই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1। ওয়াই ফিচার ট্রান্সফরমেশন, এবার কেন ফিচারগুলোকে ট্রান্সফর্ম করতে হয়? ইমপ্রুভস মডেল পারফরমেন্স, মডেল পারফরমেন্সটাকে ইমপ্রুভ করে, সেটা বুঝতেই পারছিস। এই যে বাই ট্রান্সফর্মিং দ্য ফিচার্স ইনটু আ মোর সুটেবল রিপ্রেজেন্টেশন, ইনক্রিজেস মডেল রোবাস্টনেস। এগুলো পড়বি, হ্যাঁ। আবার সেই ডাইলিউটেড গল্প আমি আর কিচ্ছু পড়বো না, আমি রোবাস্ট কথাটার মানে বলে দিয়েছি, যেটা কিনা ফল্ট টলারেন্স ঠিকঠাক মতো করতে পারে। রোবাস্ট মানে কোনো একটা পার্ট যদি ফেলিওর হয়ে যায় তাহলে কিন্তু বাকি পুরো জিনিসটা বসে যাবে না। দেখ তোরা নেটওয়ার্কিং এ কিন্তু এগুলো পড়েছিলি, রোবাস্টনেস, তারপর ফল্ট টলারেন্স, হ্যাঁ, তারপর স্কেলেবিলিটি পড়েছিলি, সেই নেটওয়ার্ক টোপোলজিসে মনে হয় এগুলো ছিল। ওই যে মেশ টোপোলজি, স্টার টোপোলজি, রিং টোপোলজি, বাস টোপোলজি। তো এই মেশ টোপোলজিটা কিন্তু খুব রোবাস্ট ছিল, একটা লিঙ্ক যদি ফেলিওর করে যায় তাহলে পুরো নেটওয়ার্কটা কিন্তু বসে যায় না, আমার বাকি অন্যান্য লিঙ্ক দিয়ে কিন্তু কমিউনিকেশন চলে। বুঝতে পারছিস? তো এটা হচ্ছে রোবাস্টনেস। এগুলো আমি আর এইসব গল্পগুলো কিচ্ছু পড়বো না, এসব গল্প পড়ে কোনো লাভ নেই। ফিচার এক্সট্রাকশন ইজ দ্য প্রসেস অফ ক্রিয়েটিং নিউ ফিচার্স ফ্রম এক্সিস্টিং ওয়ান্স টু প্রোভাইড মোর রিলিভেন্ট ইনফরমেশন টু দ্য মেশিন লার্নিং মডেল। ওই যে বললাম, আমাদের দিনকে দিন ফোনের মানে ধর হচ্ছে ইয়ে চেঞ্জ হয়, ফোনের কোয়ালিটি চেঞ্জ হয়, তোরা আরো ভালো জানিস আমার থেকে, আমি তো অতটা আপ টু ডেট নই। আমার একটা স্মার্টফোন আছে আর 6 বছর ধরে ওই চলছে, আমি অত ঘাটাঘাটি করি না। তোরা জানিস আজকাল, আর 6 বছর আগে ফোন কিনতে গেলে আমি যেই ফিচার গুলো ঘাটতাম, আজকে কি আমি শুধু সেই ফিচার গুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবো? না, আমি তার থেকে অনেক বড় বড় ফিচার দেখবো, মানে অনেক বেশি ফিচার দেখবো। তাহলে সেইগুলোই কি বলছে যে ফিচার এক্সট্রাকশন ইজ দ্য প্রসেস অফ ক্রিয়েটিং নিউ ফিচার্স ফ্রম এক্সিস্টিং ওয়ান্স টু প্রোভাইড মোর রিলিভেন্ট ইনফরমেশন। আমি 6 বছর আগে যেই ফিচারগুলো কিনতাম, সরি, যে ফিচারগুলো দেখে ফোন কিনতাম বা এসি কিনতাম, আজ গেলে হয়তো আমি তার থেকে আরেকটু অ্যাডভান্স ফিচার দেখব, কিন্তু সেই অ্যাডভান্সড ফিচারগুলো কিন্তু আগের ফিচারগুলো থেকেই তৈরি, আকাশ থেকে কিন্তু পড়েনি নতুন ফিচারগুলো। আমি 6 বছর আগে যেই ফিচারগুলো দিয়ে আমি জিনিসপত্র কিনতাম, মানে ইলেকট্রনিক্স জিনিসগুলো কিনতাম, আজ গেলে কিন্তু আমি এমন কোনো ফিচার বলবো না যেটা আকাশ থেকে পড়েছে, ওই আগের ফিচার গুলো থেকেই ডিরাইভ করে 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 আপ টু ডেট হয়ে এসছে। সেই জন্য বলছে ফিচার এক্সট্রাকশন, পুরোনো 6 বছর আগের ফিচারে তো বন্দি হয়ে থাকলে চলবে না, সেজন্য আমাদের নতুন জিনিস ভাবতে হবে। ওকে,
এই যে ফিচার এক্সট্রাকশন, ডাইমেনশনালিটি রিডাকশন, পিসিএ। পিসিএ আমি পুরো পরে লেকচার দেবো একটা। পিসিএ এইটুকু কিচ্ছু বলা সম্ভব না, একটা লাইন শুধু জেনে রাখ যে রিডিউসিং দ্য নাম্বার অফ ফিচার্স বাই ট্রান্সফর্মিং দ্য ডেটা ইনটু আ লোয়ার ডাইমেনশনাল স্পেস while retaining important information। আমি এমন ভাবে ডাইমেনশনালিটিটাকে রিডিউস করব যাতে ইম্পর্টেন্ট ইনফরমেশনটা প্রিজার্ভ থেকে যায়। বুঝতে পারলি? ফিচার কম্বিনেশন, ফিচার কম্বিনেশন, এবার কম্বাইনিং টু অর মোর এক্সিস্টিং ফিচার্স টু ক্রিয়েট আ নিউ ওয়ান। হ্যাঁ, সেটাও করতেই পারিস, তাই না? আচ্ছা, এই দেখুন দেখবি এখন স্মার্ট টিভি টিভি সব বেরিয়েছে না, স্মার্ট টিভি। আগে কি আমাদের স্মার্ট টিভি ছিল? একদমই না। এখন সব স্মার্ট টিভি বেরিয়েছে। তাহলে ভাব, আমরা এতদিন স্মার্টফোন নিয়ে অভ্যস্ত ছিলাম, আর এখন আমরা টিভি কিনতে গেলেও স্মার্ট টিভি দেখছি, তাই না? তাহলে এইগুলো হচ্ছে আস্তে আস্তে ফিচারগুলো কম্বাইন করে যাচ্ছে। স্মার্ট যে জিনিসটা সেটা ফোনের মধ্যেই শুধু লিমিটেড, সীমাবদ্ধ তা কিন্তু নয়। স্মার্ট টিভি, এরপর আরো কত কি আসবে কে জানে, তাই না? ফিচার এগ্রিগেশন, ওই যে এগ্রিগেটিং ফিচার্স টু ক্রিয়েট আ নিউ ওয়ান, এই যে ক্যালকুলেটিং মিন, সাম, কাউন্ট, এইসব গল্প পড়বি এগুলো। ফিচার ট্রান্সফরমেশন, দ্য নিউ রিপ্রেজেন্টেশন। ওয়াই ফিচার এক্সট্রাকশন, এই যে এ আবার গল্প লিখেছে। ফিচার এক্সট্রাকশনে আমার কি দরকার হয়? ইমপ্রুভস মডেল পারফরমেন্স, রিডিউসেস ওভারফিটিং। ওভারফিটিং মানে কি আমি বলবো ডিটেলে, এখন একটুখানি জাস্ট দেখে নে। বাই রিডিউসিং দ্য ডাইমেনশনালিটি অফ দ্য ডেটা দ্য মডেল ইজ লেস লাইকলি টু ওভারফিট দ্য ট্রেনিং ডেটা। এগুলো একটুখানি গল্প, কেমন? ফিচার সিলেকশন, এগুলো একটুখানি দেখে নিস। ফিচার সিলেকশন ইজ দ্য প্রসেস অফ সিলেক্টিং আ সাবসেট অফ রিলিভেন্ট ফিচার্স from the dataset to be used in a machine learning model. It is an important step in the feature engineering process as it can have a significant impact on the model's performance. তো যাই হোক, সিলেক্টিং আ সাবসেট অফ রিলিভেন্ট ফিচার্স ফ্রম দ্য ডেটা সেট টু বি ইউজড, ওই সবই একই ব্যাপার, একই কথাকে বিভিন্ন ভাবে ফেলেছে। সুতরাং বুঝতে পারছি ডাইলুটেড জিনিস কোনটা আর আসল সার পদার্থ কোনটা। আমি যা বলার কিন্তু বলে দিয়েছি। এবার এগুলো সব এই যে টাইপস অফ ফিচার সিলেকশন, ওয়ার্ড এমবেডিং করাবো, এরপর নাকি এনএলপি তে করিয়েছিলাম বোধহয় ওয়ার্ড এমবেডিং। যাই হোক, ওয়াই ফিচার সিলেকশন, ওই দেখ একই কথা আবার বলে গেছে, রিডিউসেস ওভারফিটিং, দেখেছিস? একেই বলে ডাইলিউটেড। দেখ 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 দেখ, আবার লিখেছে একই জিনিস, নাকি এই পেজটাই পুরো রিপিট করেছে। কোনো মানে আছে? ওয়াই ফিচার এক্সট্রাকশন, এই পুরো জিনিসটাকে আবার রিপিট করেছে। এই জন্যই না আমি স্লাইড ফ্লাইড দেখে আমার মাথা খারাপ হয়ে যায় পড়াতে। যাই হোক, টাইপস অফ ফিচার স্কেলিং, এগুলো দেখবি, অত কিছু দেখতে হবে না। ওকে, আজ এই অবধি রাখছি। হ্যাঁ, আজ এই অবধি রাখছি।